স্যার জি স্যার শুনতে পাচ্ছি। শোনা যায়। আমরা এই সেশনে আজকে যেটা পড়বো সেটা হলো ভ্যালু এডেড ট্যাক্স ভ্যাট ম্যানেজমেন্ট। তো আমার সাথে তো আপনাদের মনে হয় সবার পরিচয় নাই, হয়তো দু একজনের সাথে পরিচয় থাকতে পারে। তারপরে আমি বলি, আমার নাম হাবিবুর রহমান। আমি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ভ্যাট কারিকুলাম এক্সপার্ট হিসেবে কাজ করি। আর ইউনিভার্সিটিতে ফরেন ট্রেড, কাস্টমস এবং ভ্যাট একটু পড়াই। এইটা আপনারা একটু বলবেন যে ভ্যাটের সাথে সংশ্লিষ্ট আছেন এমন কতজন আছেন, মানে আমরা দেখতে চাই আমাদের আমাদের কোন জায়গাগুলো থেকে আমাদের শুরু করতে পারলে ভালো হয়। ভ্যাটে কাজ করেন সরাসরি, ভালো নলেজ আছে, অথবা প্রাথমিক নলেজ আছে, এইরকম কতজন আছেন একটু বলবেন তো। একটু কথা বলবেন আসসালামু আলাইকুম স্যার। না? আমার নাম শফিক আহমেদ জিসান। আমি এক্সিকিউটিভ ভ্যাট হিসাবে আছি কাশফিয়া প্রিন্টিং এন্ড প্যাকেজিং ইন্ডাস্ট্রিতে। ও, আপনি ভ্যাট নিয়ে কাজ করেন, গুড। আর কেউ? আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা। হুম। আমি ভ্যাটে আছি, গ্রুপ অফ কোম্পানিতে ভ্যাটের কাজটা দেখি স্যার। ফাইন। তাহলে আমরা যেটা বুঝি আমরা পরে আরেকটু আলাপ করব। আমরা আমরা যেই বিষয়টা নিয়ে ভ্যাটের যে বিষয়টা নিয়ে আলাপ করব সেটা হলো আমাদের কোর্সের নাম আছে প্র্যাকটিক্যাল ভ্যাট ম্যানেজমেন্ট। প্র্যাকটিক্যাল ভ্যাট ম্যানেজমেন্ট হওয়ার অর্থ হলো এটা, দ্য কোর্স উইল বি ভেরি মাচ কম্বাইনেশনস অফ দ্য থিওরি অ্যান্ড প্র্যাকটিস। আমরা জানি থিওরি যদি না জানা যায় প্র্যাকটিস সঠিকভাবে করা সম্ভব হয় না। এই জন্য আমরা থিওরি গুলো জানবো, simultaneously how the theory could be effected towards the field level সেটা আমরা দেখবো, মাঠ পর্যায়ে কিভাবে কাজ হয়। এবং আমরা যেহেতু জানি ভ্যাট হলো ফর্ম বেসড কর ব্যবস্থা, এই ফর্ম গুলো কিভাবে ফিল আপ করা হয়, আইনের সাথে ফর্ম গুলো কিভাবে যায়, সেইগুলো নিয়ে প্র্যাকটিক্যালি আলাপ করা হবে। 10টা ক্লাস যদি হয়, 10টা ক্লাসের প্রত্যেকটা ক্লাসে কিছু না কিছু প্র্যাকটিস ইনভলভমেন্ট থাকবে। আর একটা আমি কথা বলি যে ক্লাস উইল বি ভেরি মাচ রিসিপ্রোকাল। আপনারা বলবেন, আমরা শুনবো, আমরা বলবো, আপনারা শুনবেন। আপনাদের বলা এবং আমাদের শোনার মধ্য দিয়ে দ্য ক্লাস উইল বি ভেরি মাচ ইফেক্টিভ অ্যান্ড ফ্রুটফুল। এই ইফেক্টিভ এবং ফ্রুটফুল যদি করতে হয়, দ্য ক্লাস নিড টু মেক দ্য মোর মোটিভেশনাল। মোটিভেশনাল জিনিসটা কি? এমন কিছু বিষয় এখানে থাকতে হবে যেইটাতে আপনার আগ্রহ থাকবে, কর্তৃপক্ষেরও আগ্রহ থাকবে। দুইজনের আগ্রহের ভিত্তিতে যদি সামনের দিকে আগানো যায় তাহলে এটা এনজয়েবল হবে, স্যাটিসফ্যাক্টরি হবে, মোটিভেশনাল হবে এবং এই কোর্স থেকে সবকিছু একটা বড় কিছু জানা যাবে। পড়ানোর সময় যদি কোনো প্রশ্ন থাকে, ডেফিনেটলি ইউ উইল গেট দ্য টাইম টু আস্ক দ্য কোয়েশ্চেন। আপনি সেটা মনে রাখবেন, যখন প্রশ্নের উত্তরের সময় হবে তখন সেই প্রশ্নগুলো নিয়ে আলাপ করা যাবে এবং আপনাদের প্রত্যেকটা প্রশ্নের স্যাটিসফ্যাক্টরি আনসার উইল ট্রাই টু প্রোভাইড দ্য ইনস্ট্রাক্টর। শিক্ষক হিসেবে যিনি থাকবেন উনি সবগুলো প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবেন। আজকে আমরা প্রথম ভাবে শুধু একটু পড়বো, হয়তো সব কোর্সগুলো আমি আপনাদের এখানে পড়াবো না, আপনাদের অন্যান্য ইনস্ট্রাক্টররাও আছেন, তারাও পড়াবেন। শুরুতে আমরা ইন্ট্রোডাক্টরিটা আমরা দেখব। ইন্ট্রোডাক্টরিটা দেখতে যে ইন্ট্রোডাক্টরিটা দেখতে যে আমরা দেখব ভ্যাট আইনের একটা চমৎকার সিকোয়েন্স আছে। আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা স্ক্রিপ্টটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। একটু শেয়ার করবেন, দেখতে পাচ্ছেন কিনা, স্ক্রিনটা দেখা যায় জি কিনা? স্যার, জি স্যার, ওকে, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে ওকে, স্যার। দেখা যায়। দেখা যায় এইটাতে আমরা প্রথম ভ্যাটের নেচার বিহেভিয়ার গুলো একটু দেখবো, ক্যারেক্টারিস্টিক্স গুলো আমরা দেখবো, ভ্যাট কিভাবে কাজ করে। এর পরবর্তীতে আমরা ডেফিনিশন গুলো দেখবো একটু আজকে। হ্যাঁ, তো ভ্যাট মিনিং হলো ভ্যালু এডেড ট্যাক্স। এই আইনটার নামও হচ্ছে ভ্যালু এডেড ট্যাক্স।
এই আইনে ভ্যাট সম্পর্কে যেই আলাপটা করা হয়েছে সেটা বলা হচ্ছে ভ্যালু এডেড ট্যাক্স। ভ্যাট ইজ এ কনজাম্পশন ট্যাক্স অন গুডস এন্ড সার্ভিসেস levied at each stages of the supply chain where value is added। এই আইনের নাম হচ্ছে মূল্য সংযোজন কর। ঠিক আছে, যদি কোনো পণ্য বা সেবার উপরে মূল্য সংযোজন হয় সেখানে ভ্যাট হবে, যদি সংযোজন না হয় ভ্যাট হবে না। আপনারা একটা জিনিস মনে রাখবেন, নাও উই আর দ্য স্টুডেন্ট, আমরা একাডেমিক পারপাসে আমাদের স্টাডিটা কন্টিনিউ করব। সাম অফ দ্য কেসেস আওয়ার লেকচার মে নট ম্যাচ উইথ দ্য ফিল্ড লেভেল, প্র্যাকটিক্যাল লেভেলের সাথে আমাদের কিছু পার্থক্য হতে পারে। ওইটা নিয়ে উই উইল নট গো ফর দ্য এনি সর্টস অফ আর্গুমেন্ট, আমরা আর্গুমেন্টে যাব না, বরং থিওরির আলোকে কিভাবে প্র্যাকটিসকে মিনিমাইজ করা যায় সেটা আমরা দেখব। আমাদের মূল হবে থিওরি। আইন যদি আপনাকে প্রোটেক্ট দেয়, ল যদি আপনাকে সাপোর্ট করে, প্র্যাকটিক্যাল ফিল্ডে আপনি যে কোনো ভাবে সঠিকভাবে কাজ করে বেরিয়ে আসতে পারবেন। ঠিক আছে, কখনো বলা যাবে না যে আমি তো ফিল্ডে এইটা করি, থিওরিতে এটা আছে কেন, এইটা হবে না, বরং এইটা হবে আমি তো থিওরিতে এটা আছে ফিল্ডে এটা নাই, অন্যরকম হচ্ছে হাউ আই কুড মিনিমাইজ দ্য ফিল্ড অ্যান্ড থিওরি অল টুগেদার, সেটা আমরা দেখবো। থিওরির সাথে প্র্যাকটিসের একটা কম্বিনেশন করার চেষ্টা করব। তাহলে ভ্যালু অ্যাডেড ট্যাক্স দেখলাম, এটা হলো কনজাম্পশন ট্যাক্স, যে পণ্য বা সেবা চূড়ান্ত ভাবে ভোগ করবে সেই লোক এই করটা পরিশোধ করবে। আর একটা কথা হলো সাপ্লাই চেইনের ইচ স্টেজে, হোয়াট উই মিন বাই দ্য সাপ্লাই চেইন। সাপ্লাই চেইন এক হাত থেকে আর এক হাত, এক জায়গা থেকে আর এক জায়গায় যখন স্থানান্তরিত হবে, দ্যাট ইজ দ্য ভেরি মাচ পয়েন্ট অফ দ্য সাপ্লাই চেইন। হ্যাঁ, সাপ্লাই চেইন ডোমেস্টিক হতে পারে, সাপ্লাই চেইন লোকাল হতে পারে, সাপ্লাই চেইন ফরেন হতে পারে, সেগুলো নিয়ে আমরা একটু আলাপ করব। যে ফরেন সাপ্লাই চেইনে ভ্যাট ইম্পোজ হতে পারে কিনা, ডোমেস্টিক সাপ্লাই চেইনে তো অবশ্যই হবে। সমস্ত কাজকাম আমাদের ডোমেস্টিক সাপ্লাই চেইন নিয়ে। আমি যদি পণ্য বা সেবা বিদেশ থেকে আমদানি করি এবং সেটা যদি দেশের অভ্যন্তরে ভোগ করি অথবা খেয়ে ফেলি, তাহলে আপনাকে ভ্যাট দেবো। এখানে বলছে কি কনজাম্পশন, এখানে দেশের মানুষ কনজাম করবে। যদি দেশের মানুষ কনজিউম করে আমরা ভ্যাট দেব, যদি দেশের মানুষ কনজিউম না করে এক্সপোর্ট হয়, মনে রাখতে হবে, সেই ক্ষেত্রে আমাদের ভ্যাট অ্যাপ্লিকেবল হবে না। এই জন্য কাস্টমসের আলোচনায় যখন আমরা বলি তখন বলি যে আমাদের আলোচনাটা এই জন্য এক্সপোর্টে লেস ইম্পর্ট্যান্ট, এক্সপোর্টে মূসক আরোপিত হয় না, মূল্য সংযোজন কর আরোপিত হয় না, আইন সেখানে অব্যাহতি দিচ্ছে। তাদের রেট হলো শূন্য রেট। শূন্য রেটের সাথে অব্যাহতি একটু পার্থক্য আছে, সেগুলো আমরা পরে যখন ডিটেইল আলাপ করব আপনাদেরকে সেগুলো বলবো। হ্যাঁ, তাহলে কি হলো, আমরা বললাম ভ্যালু এডেড ট্যাক্স হলো কনজাম্পশন ট্যাক্স, ভোক্তা কর, যে ভোগ করবে সে দেবে, এন্ড ইউজার দেবে। এইটা প্রত্যেকটা সাপ্লাই চেইনের পর্যায়ে যদি এক হাত থেকে আর এক হাত যখন বদল হবে, তখন যদি ভ্যালু এডিশন হয়, ঠিক যেইটুকু এডিশন হবে ওইটুকুর উপরেই কর আরোপিত হবে। এই জন্য এই করটার নাম হচ্ছে মূল্য সংযোজন কর। সংযোজন হলে আমি কর দিব, সংযোজন না হলে আমি দিব না। তাহলে আমরা একটা গ্রাফের আকারে যদি দেখি, ভ্যাট ভ্যালু এডেড ট্যাক্স, এটা হলো ইনডাইরেক্ট ট্যাক্স। আমরা পরে দেখবো হোয়াট ইজ টু টাইপস অফ ট্যাক্স বেসিক্যালি ইন্টারন্যাশনালি সাস্টেইনিং, ওয়ান ইজ ডিরেক্ট ট্যাক্স, অ্যানাদার ইজ ইনডিরেক্ট ট্যাক্স। এই ভ্যাট হলো ইনডিরেক্ট ট্যাক্স। ইনডিরেক্ট ট্যাক্স এর অর্থ হলো বাংলায় যদি আমরা বলি পরোক্ষ কর। এই করের দায় আছে, ভার আছে, কিন্তু দায় এবং ভার একই জনে বহন করে না। যে পণ্যটা বেচবে হয়তো তার কর পরিশোধের দায় আছে, কিন্তু ভার বহন করবে যেই লোক, একটা রিক্সাওয়ালা, সে যদি একটা লাক্স সাবান কিনে, ওই লাক্স সাবানের চূড়ান্ত কর ওই রিক্সাওয়ালাই পরিশোধ করবে, বহন করবে, দোকানদার বহন করবে না। লাক্স সাবানের দাম 50 টাকা, এর ভিতরে 5 টাকা ব্যাট আছে, মূসক আছে, কাজেই দোকানদার রিক্সাওয়ালার কাছ থেকে 55 টাকা নিবে, তার 50 টাকা ড্রয়ারে ক্যাশ বক্সে রাখবে, 5 টাকা সরকারকে পেমেন্ট করবে অ্যাজ এ ব্যাট। এটাই হলো ইনডিরেক্ট ট্যাক্স। হ্যাঁ, সেলস ট্যাক্স। সেলস ট্যাক্সের আলাপ আমরা এত সময় পড়ে ফেললাম। বিক্রি করলেই হবে। যদি আমি 100 কোটি টাকার পণ্য কিনে গোডাউনে রেখে দিই, যদি আমি বিক্রি করতে না পারি, আমার এই পণ্যের উপরে মূসক আরোপ করার, কর আরোপ করার কোনো সুযোগ নেই। মাল্টিপল স্টেজ ট্যাক্স, এই একই কথা। সাপ্লাই চেইনে আমরা বলছি সাপ্লাই চেইনের প্রত্যেক স্টেজে, তার মানে আমার যদি একটা পণ্য 10 হাত পরিবর্তিত হয়, 10 হাত ঘুরে যে যদি এন্ড কনজিউমারের হাতে যায়,
তাহলে 10 হাতেই ভ্যালু এডিশন যদি হয় 10 জায়গাতে মূসক বাড়বে, পরিবর্তন হবে। এই জন্য এটাকে বলা আছে মাল্টিপল স্টেজ ট্যাক্স, ডকুমেন্টস বেসড ট্যাক্স। আমরা যখন এটা পড়বো ভ্যাট আইন ডেফিনিটলি সুনির্দিষ্ট তথ্য উপাত্তকে ডকুমেন্টের মাধ্যমে স্ট্রাকচার করে দিছে। প্রত্যেকটা বিষয়ের ফরম আছে, পণ্য কিনলে একটা ফরম, পণ্য বেচলে একটা ফরম, মাল ফেরত আসলে একটা ফরম, মাল নষ্ট হলে একটা ফরম, রিটার্ন দাখিল করার জন্য একটা ফরম। এই ফরম গুলো কর্তৃপক্ষ তৈরি করে দিচ্ছে। আমরা যখন পরে দেখব এইরকম ফরম আছে প্রায় 58 থেকে 80টা। এই ফরম গুলোর ভিত্তিতেই গভর্নমেন্টের কাছে রিপোর্ট করা লাগে। এই জন্য এটাকে বলা হয় ডকুমেন্টস বেসড ট্যাক্স, আলটিমেটলি কনজিউমার ট্যাক্স। আমরা এটা আলাপ করছি। কনজামশন ট্যাক্স, যে কনজাম করে তাকে বলা হয় কনজিউমার। ঠিক আছে, আমরা এটা নিয়ে একটু আলাপ করে ফেলছি। সেটা হলো রেভিনিউ স্ট্রাকচার ইন দ্য কান্ট্রি। রেভিনিউ স্ট্রাকচার কি বললাম? স্যার স্যার বাইরের আওয়াজ আসতেছে। বাইরে না, এখানে সবাইকে একটু মিউট করে দেন। কে আছেন এখানে? এই নাফিউল জামান সাহেব, আপনি একটু মিউট হন। নাফিউল জামান সাহেব, হ্যাঁ। এখন কথা হলো উনি উনি বুঝতে পারছেন না, উনি মনে হয় কারোর সাথে একটু জোরে কথা বলছে, একটা নয়েজি প্লেসে আছেন। ঠিক আছে, আমার কথা তো আপনারা শুনতে পাচ্ছেন এখন? শুনতে পাচ্ছি একটু স্যার। রেসপন্স করবেন, জি কারণ স্যার, আমি শোনা তো যাচ্ছে স্যার। আপনাদেরকে দেখতে পাচ্ছি না। আপনারা যদি সাউন্ড করেন জি তাহলে জি আমরা বুঝতে পারছি ইয়েস ইউ আর হিয়ারিং মি। ঠিক জি আছে স্যার, না? শোনা যাচ্ছে স্যার। ওকে, তাহলে আমরা কি বললাম, বাংলাদেশের রেভিনিউ সিস্টেম বেসিক্যালি এই ভ্যাট আইন কেন হয়েছে এটা নিয়ে অনেক কথাবার্তা। চূড়ান্তভাবে আইনে বলা আছে যে কর কালেকশন করার জন্য, কর সংগ্রহ করার জন্য এবং কর বৃদ্ধি করবার জন্য। এবং আপনারা জানেন বাংলাদেশের রাজস্ব ব্যবস্থায় এককভাবে মূল্য সংযোজন কর সবচেয়ে বেশি রাজস্বের যোগান দিচ্ছে। তো এই রেভিনিউ ব্যবস্থায় বাংলাদেশে দুটো কর আছে, রেভিনিউ মিন রাজস্ব, রাজস্ব মিন ট্যারিফ, রাজস্ব মিন ডিউটি। আমরা যে নামেই ডাকি না কেন, রাজস্ব মিন ট্যাক্স, রাজস্ব মিন ভ্যাট, রাজস্ব মিন ইনকাম ট্যাক্স, আমরা সবগুলোকেই বলবো কর। এই কর দুই ধরনের, একটা হচ্ছে ডিরেক্ট ট্যাক্স, আমরা ইনডিরেক্ট ট্যাক্স আমরা একটু আগে আলাপ করছি। ডিরেক্ট ট্যাক্স হবে যেই করের দায় এবং ভার করদাতার উপরে বর্তাবে। যেরকম ইনকাম ট্যাক্স, আপনি ইনকাম করেছেন 10 লাখ টাকা, আপনাকে 3.5 লাখ টাকা আপনি মাপ পাবেন, 6.5 লাখ টাকার উপরে আপনার কর আপনাকে দিতে হবে। এটা হলো ইনকাম ডাইরেক্ট ট্যাক্স। আপনি ট্রাভেল করবেন, আপনি ইন্ডিয়াতে যাবেন, আপনি জাপানে যাবেন, আপনি আমেরিকাতে যাবেন, আপনাকে নির্দিষ্ট পরিমাণ ভ্রমণ কর সরকারকে পরিশোধ করতে হবে। এটা কেউ করে দিবে না, এটা হলো ডিরেক্ট ট্যাক্স। তাহলে ইনডিরেক্ট ট্যাক্স কি? ইনডিরেক্ট ট্যাক্স আমরা আলাপ করছি যে করে দায় ক্রেতা অথবা বিক্রেতার উপরে থাকে কিন্তু ভার ক্রেতা বহন করে, এটা হলো ইনডিরেক্ট ট্যাক্স বা পরোক্ষ কর। এই ইনডিরেক্ট ট্যাক্স কোন কোন লেভেলে হয়? ইম্পোর্ট লেভেলে হয়, এক্সপোর্ট লেভেলে হয়, লোকাল স্টেজেও হয়। হ্যাঁ, দুই ভাবে ইনডিরেক্ট ট্যাক্স আরোপিত হতে পারে। আমরা দেখবো পরে ডেফিনিট প্রত্যেকটা কথা যে আমাদের সত্যি আমরা সঠিক বলছি সেটা আমরা পরে প্রমাণ করবো। হ্যাঁ, তাহলে আমাদের ইম্পোর্টের উপরেও হবে, এক্সপোর্টের উপরে, বোথ দ্য স্টেজেস ইনডিরেক্ট ট্যাক্স উইল বি অ্যাপ্লিকেবল। লোকাল স্টেজেও হবে। তাহলে কি হবে, আমরা যেহেতু অনেকগুলো কর এখানে আছে, যেহেতু আমরা উই আর দ্য স্টুডেন্ট অফ দ্য ভ্যাট, সেই জন্য ভ্যাট নিয়ে আলাপ করব। আমাদের এই ইম্পোর্টের সময় ভ্যাট হতে পারে, এক্সপোর্টের সময়ও হতে পারে, হবে। লোকালের ডেফিনিট, এই লোকাল নিয়েই আমাদের এত কথাবার্তা, এত আলোচনা। লোকালে আমি ডোমেস্টিক ওয়েতে আমি যেটা ব্যবহার করব, আমি যেটা খেয়ে ফেলবো, সেটার উপরে আমার মূসক আরোপিত হবে। কিভাবে মূসক আরোপিত হবে? মূসকের হিসেব কিতাব কিভাবে রাখতে হবে, ক্যালকুলেশন কিভাবে রাখতে হবে, সরকারকে আমি কিভাবে রিটার্ন দাখিল করব, রিটার্ন দাখিল করতে যে যদি কোনো ভুল ভ্রান্তি হয় সেটার কিভাবে সংশোধন করব, যদি কোনো অডিট হয়, ইন্সপেকশন হয়, কোনো আপত্তি হয়, এই আপত্তিগুলো আমি
আমি কিভাবে নিষ্পত্তি করব, যদি মামলা হয় মোকদ্দমা হয় সেগুলোতে আমি কিভাবে লড়বো, যদি এখানে আপিল এবং রিভিশনের প্রয়োজন হয় আমি সেই আপিল এবং রিভিশন গুলো কিভাবে মিটিগেট করব এবং আমি মাইসেলফ কিভাবে ক্যাপাবল হিসেবে প্রমাণ করব, আমাদের এই কোর্সটাতে আমরা সেই বিষয়গুলো বোঝানোর চেষ্টা করব। আপনারা সেগুলো একটু ভালোভাবে বুঝে নেবেন। কোনো জায়গায় যদি অস্পষ্টতা থাকে যতবার ইচ্ছা ততবার প্রশ্ন করবেন। এখানকার যারা ইনস্ট্রাক্টর আছেন ওনারা বিরক্ত হবেন না, শুধু আপনারা বলবেন যে আমি 2বার জিজ্ঞেস করলে আপনি যদি অন্যরা কিছু মনে করে কিনা, এইগুলোতে যাবেন না। আপনি যত সময় না বুঝবেন তত সময় আপনি জিজ্ঞেস করে নেবেন, ইনস্ট্রাক্টরদের কাছ থেকে জেনে নেবেন। এত সময় আমরা যেটা বলছিলাম বাংলাদেশের ওভারঅল স্ট্রাকচার, রেভিনিউ স্ট্রাকচার নিয়ে আলাপ করলাম। আমি এবার ভ্যাট সিস্টেম নিয়ে একটা আলাপ করতে চাই, কেননা আমাদের পাঠ্য বিষয় হলো ভ্যাট। এটা নিয়ে আলাপ করব। ভ্যাট মিন কি? ভ্যালু এডেড ট্যাক্স, মূল্য সংযোজন কর। বেসিক্যালি এই মূল্য সংযোজন কর দুটো আইন এবং বিধি দ্বারা পরিচালিত হয়। একটা হলো অ্যাক্ট নম্বর 47/2012, মিন 1912 সালের মূল্য সংযোজন কর আইন। এই আইন 12 সালে তৈরি হলেও এটা বাস্তবায়িত হচ্ছে 2019 সাল থেকে। এই একটা, আপনারা জানেন আইনের প্রায়োগিক দিক বাস্তবায়ন করতে হলে রুল লাগে, রুলের বাংলা হচ্ছে বিধিমালা। 2016 সালে একটা বিধিমালা তৈরি করা হয়েছে, সেই বিধিমালা আমাদের কাছে আছে। আমরা পড়ার সময় দুটো বিষয় দেখব। এই দুটোকে কভার করার জন্য 3টা শিডিউল আছে ভ্যাট আইনের। মিন ভ্যালু এডেড ট্যাক্স এন্ড সাপ্লিমেন্টারি ডিউটি অ্যাক্ট, মূল্য সংযোজন কর এবং সম্পূরক শুল্ক আইনে 3টা শিডিউল আছে। শিডিউল গুলো অত্যন্ত সহজ, একটা হলো শিডিউল, একটা হলো সেকেন্ড শিডিউল, একটা হলো থার্ড শিডিউল। মনে রাখবেন, খুব মন দিয়ে শুনবেন, অ্যাটেন্টিভলি শুনবেন এবং এটা মনে রাখবেন, ফার্স্ট শিডিউলে যে পণ্য বা সেবার নাম লেখা আছে সেইগুলোর উপরে আমদানি রপ্তানি ব্যবহার ভোক্তা কোনো পর্যায়ে আপনাকে মূসক পরিশোধ করা লাগবে না। আবার বলি, ফার্স্ট শিডিউলে যে পণ্য বা সেবা আছে কোনো পর্যায়ে সেটার মূসক পরিশোধ করার বাধ্যবাধকতা, ওই যে বললাম এন্ড ইউজার দেবে তারও নাই, যে বিক্রি করবে তারও নাই, যে কিনবে তার নাই। মেন ফার্স্ট শিডিউলে কোনো কিছু থাকলে আপনি তার মূসক দিবেন না। যেরকম কাঠ, যেই পর্যায়ে ব্যবহার করেন কাঠের উপরে ভ্যাট নাই, চাউলের উপরে ভ্যাট নাই, সবজির উপরে ভ্যাট নাই, শাকসবজির উপরে ভ্যাট নাই, মাংসের উপরে ভ্যাট নাই, এরকম বহু আইটেম আছে। স্যার, স্যার একটা কোশ্চেন ছিল স্যার। কোয়েশ্চেনটা একটু লেখেন, আমি বলবো, জি একটু জি লিখে জি রাখেন, আমরা সময় দেবো। সেকেন্ড শিডিউল, সেকেন্ড শিডিউলে যে বিষয়গুলো আছে এইটা একটু সফিস্টিকেটেড জিনিস। মনে রাখবেন, সেকেন্ড শিডিউলে থাকলেই কেবল তার উপরে সম্পূরক শুল্ক আরোপিত হবে। তো এই আইনটার নাম হচ্ছে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন। মিন আপাতভাবে আমরা দেখছি দুটো কর এখানে আছে, এই দুটো করের একটা হলো ভ্যাট। আমরা ভ্যাট নিয়ে আলাপ করলাম ফার্স্ট শিডিউলে, এটা হবে না। ফার্স্ট শিডিউল থাকলে সেটা হবে না। সেকেন্ড শিডিউলে কি আছে? সেকেন্ড শিডিউলে থাকলেই সেটার উপরে এসডি হবে। ফার্স্ট শিডিউলে তো যেহেতু ভ্যাট হবে না, মূসক হওয়ার প্রশ্নই আসে না। দ্বিতীয় শিডিউলে এটা থাকলেই সেটার উপরে এসডি হবে, আর এসডি থাকলে অবশ্যই সেটা ভ্যাট হবে। আর তৃতীয় শিডিউল আছে হ্রাসকৃত হার। আমরা দেখব আমাদের ভ্যাটের আদর্শ হার হচ্ছে 15%। এই 15% হারকে বলবো আমরা আদর্শ হার, মিন আমাদের দেশের সর্বোচ্চ হার। এর নিচে আরো অনেকগুলো হার আছে, 10% আছে, 7.5% আছে, 5% আছে, 4% আছে, 2.5% আছে, 2% আছে, আমাদের 1.5% আছে, 0% আছে এবং নির্ধারিত আছে। এতগুলো হার আমাদের বাংলাদেশে আছে। এই হারগুলো থার্ড শিডিউলে লেখা থাকে, ঠিক আছে। এরপরে কিছু এসআরও আছে, স্ট্যাটিউটরি রেগুলেটরি অর্ডার। আইন যখন সংসদ কাজ করে না তখন এই আইনের যদি কোনো কিছু নতুন করে ইমিডিয়েট ফিল্ড পর্যায়ে অথবা আইনি প্রয়োজন হয় তখন এটা এসআরও দেওয়া হয়। এসআরও দিয়ে ওই আইনকে সংশোধন অথবা সংযোজন করা হয়। এটার অর্থ হলো স্ট্যাটিউটরি রেগুলেটরি অর্ডার, প্রেসিডেন্টের আদেশে একজন কর্মকর্তা এটা সই করেন, এটাও আইন, ঠিক আছে। এটা আইন আমাদের জন্য মানা বাধ্যতামূলক। তারপরে আছে জেনারেল অর্ডার। এই জেনারেল অর্ডার গুলো সাধারণত এনবিআর, জাতীয় রাজস্ব বোর্ড করে। এনবিআর গুলো আমাদেরকে, জেনারেল অর্ডার আমাদেরকে মেনে চলতে হবে। তারপর আছে স্পেশাল অর্ডার, তারপর আছে অর্ডার, আদেশ, তারপর আছে এক্সপ্লেনেশনস অথবা লেটার,
মিন ব্যাখ্যা অথবা পত্র, এগুলো আমাদেরকে মানতে হবে। তারপর আছে ফর্ম, এই ফর্মগুলো দিয়েই আমাদের রিটার্ন দাখিল করতে হবে এবং সরকারের সাথে যে কমিউনিকেশন, ক্রেতা বিক্রেতার সাথে যে কমিউনিকেশন আইন অনুসারে হবে, সে ফর্মগুলো হবে। ডিফারেন্ট টাইপের ফর্ম আছে, আমরা প্র্যাকটিক্যালি ফর্মগুলো সব দেখাবো। এটা হলো মোটামুটি আমাদের আইন সম্পর্কে এটা আর এসআরটা আরেকটু যদি বলতেন। ওয়েট আমি বললাম তো আপনাদেরকে, ভাইয়া প্লিজ আই উইল অ্যালাউ দ্য টাইম, ইউ উইল গেট দ্য টাইম টু আস্ক দ্য কোশ্চেন, প্লিজ নোট ডাউন। মিন এরকম হতে পারে ডিউরিং দ্য ডেলিভারি ইউ উইল গেট দ্য আনসার, আদারওয়াইজ ডেফিনেটলি আই উইল গিভ ইউ দ্য টাইম। ওকে, তো এই বিষয়গুলো আমরা বললাম। এছাড়াও সম্পর্কে আপনাদের কোশ্চেন আছে বুঝছি, এর আগে আরেকজন বলছেন সেটা নিয়েও কোশ্চেন আছে। তো ইন ব্রিফ আমাদের আলোচনাটা এখানে এই পর্যন্ত বললাম। এইবার তাহলে আমরা একটু প্রশ্নের জন্য সময় দিই। প্রথম যে বলছিলেন আপনি প্রশ্ন করেন। স্যার আমার কোশ্চেন হচ্ছে যে ফার্স্ট শিডিউল, সেকেন্ড শিডিউল এবং থার্ড শিডিউল স্যার, যেটা আপনি মানে বলতেছিলেন, ফার্স্ট শিডিউলের যেটা স্যার মূসক লাগবে না এবং সেকেন্ড শিডিউল স্যার, এগুলোর তালিকাগুলো যদি স্যার আমাদেরকে দিয়ে দিতেন তাহলে স্যার ডেফিনিট আমাদের আমি দেবো, আপনারা জি পাবেন, স্যার, আমরাও জি দেবো, স্যার, বইয়েও আছে। জি ফার্স্ট স্যার, শিডিউল আইনের 3টে শিডিউল, প্রত্যেক জায়গাতে প্রত্যেক বইয়ে ফার্স্ট শিডিউল, সেকেন্ড শিডিউল, থার্ড শিডিউল, এটা আইনের পার্ট, এটা দেওয়া আছে। আমরা ওই শিডিউল গুলো আপনাদেরকে দিয়ে জি দেবো। স্যার, যেহেতু ইন্ট্রোডাক্টরি সেশন আজকে দেওয়া হচ্ছে না, জি স্যার, এরপরে এই শিডিউল গুলো আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, পাবেন। আর আপনারা প্রত্যেকের আমি রিকোয়েস্ট করব একটা বই কিনবেন, এক সেট জি বই স্যার, কিনবেন। বাজারে ডক্টর আব্দুর রউফ স্যারের বই আছে সহজ ভাষায় নতুন ভ্যাট আইন, আমাদের নতুন, সুফিয়ান সাহেবের বই আছে জি স্যার, ভ্যাট ব্যবস্থা, আমাদের মাহবুব স্যারের একটা বই আছে, জাকির স্যারের একটা বই আছে। এই বইগুলো যেটা পারেন আপনারা জি স্যার। বইগুলো কিনবেন। স্যার আব্দুর রউফ স্যারের বইয়ের নামটা তো একটু বলুন সহজ স্যার। ভাষায় নতুন ভ্যাট আইন, 3 খণ্ডে বইটা প্রকাশিত হয় লিটন পাবলিকেশনস। এটা সহজ 1100 অথবা 1200 টাকা এনবিআর এর সামনে সহজ পুরনো সেগুন বাগিচাতে পাওয়া যায়। এই জি স্যার, বইটা সবচেয়ে ভালো, এই সহজ বইটাতে ভাষায়, ভুলভাল নাই। ঠিক সহজ আছে? ভাষায় ভ্যাট শিখা স্যার। হুম, স্যার সহজ ভাষায় কি বলেন, ভ্যাট? সহজ ভাষায় নতুন ভ্যাট আইন, ও সরি স্যার, নতুন ভ্যাট। ওকে স্যার, ঠিক আছে। এই বইয়ের সাথে আমি সংশ্লিষ্ট আছি। ঠিক জি আছে? স্যার, জি স্যার, ওকে স্যার, আচ্ছা আপনারা কিনবেন, এখানে 1200 টাকা করে দাম নেবে, বেশি নেবেন না। হ্যাঁ, আচ্ছা, 3 সেট বই এটা কিনবেন এবং কিনে একেবারে সাথে সাথে রাখবেন। দরকার হলে একটা অফিসে রাখবেন, একটা বাসায় রাখবেন। সব সময় একটু প্রয়োজনীয় সময় পড়বেন, দেখবেন আপনি 5-7 মাসে অথবা 1 বছরের ভিতরে আইন অনেকটা আপনার আপনার আয়ত্তে চলে আসছে। ঠিক। ওকে স্যার। আর এবার কেউ নেক্সট প্রশ্ন কেউ করছিলেন? নেক্সট প্রশ্ন। জি স্যার, এসআরটা একটু যদি বুঝে নিতেন। এছাড়া হলো স্ট্যাটিউটরি রেগুলেটরি অর্ডার, এই যে আইন বললাম না 2012 সালের আইন, মূল আইন। ধরেন এখন একটা পরিবর্তন আনা দরকার, এই পরিবর্তন আনতে হলে মূল আইন তো সবসময় পরিবর্তন করা যায় না। তখন কি করে, প্রেসিডেন্টের আদেশক্রমে, প্রেসিডেন্ট যেটা বলে সেটা হয়। প্রেসিডেন্টের আদেশক্রমে আমাদের জাতীয় রাজস্ব বোর্ড অথবা অন্য যে কোনো জায়গা থেকে যদি কোনো আদেশ দেওয়া হয়, সেটাকে বলা এসআরও, স্ট্যাটিউটরি মেন আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে আদেশ, এইটাকে প্রজ্ঞাপন হিসাবে বের হয়। এই প্রজ্ঞাপন হিসাবে যেটা বের হয় সেটাকে বলা হয় এসআরও, এর একটা নির্দিষ্ট নাম্বার থাকে এবং এটা বিজি প্রেস থেকে হয়ে আসে ও প্রিন্টিং হয়ে আমাদের কাছে আসে এবং এটা জাতীয় রাজস্ব বোর্ডের ইয়েতেও, ওয়েবসাইটেও সবসময় থাকে এবং এটা আইন। আমাদের মূল্য সংযোজন কর ও সম্পর্ক শুল্ক আইন 2012 যেরকম আইন, এই এসআরও আমাদের জন্য আইন এবং এটা মানা আমাদের জন্য বাধ্যতামূলক। এইটা দিয়ে এসআরও দিয়ে কর আরোপ করা যায়, এসআরও দিয়ে কর অব্যাহতি করা যায়, এসআরও দিয়ে কর কমানো বাড়ানো যায়। এটা। আর কোনো প্রশ্ন? এনি মোর কোশ্চেন? স্যার একজনে লিখলো যে কোন খণ্ডে কি মানে লেখা থাকবে আব্দুর রউফ স্যারের, যেটা স্যার আপনি বললেন 3টা হুম, খণ্ড যে বললেন স্যার, এটা একটু উনি জানতে চাচ্ছে স্যার। আবার একটু বলেন, একটু জোরে বলেন। স্যার ওই মানে উনি একটা মেসেজ করলো যে কোন খণ্ডে কি আছে স্যার, আব্দুর রউফ স্যারের কি বইয়ের কথাটা বললেন, যেটা স্যার আপনি ওইটা স্যার ওনার সংক্ষিপ্ত বইয়ের নাম সহজ ভাষায় নতুন ভ্যাট আইন, না, সহজ তিন ভাষায় তিন সেট বললেন না স্যার, 3 সেট। তিনটা খণ্ড, প্রথম জি খণ্ড, স্যার, দ্বিতীয় খণ্ড, না, তৃতীয় মানে এই খণ্ড, খণ্ডগুলো বইটা স্যার কোন একসাথে পাওয়া খণ্ড? যাবে। 3 জি খণ্ডে স্যার, একসাথে পাবেন 1200 টাকা দাম। ও আচ্ছা, এই 3 খণ্ডে স্যার আইনগুলো দেওয়া আছে তাই তো স্যার? হ্যাঁ, প্রথম খণ্ডে পাবেন আইন, আমাকে জি স্যার, বলি, প্রথম খণ্ডে পাবেন আইন, জি বিধি স্যার, এবং ফরম।
ফার্স্ট জি, স্যার। শিডিউল, সেকেন্ড শিডিউল, থার্ড শিডিউল সব এখানে আছে। জি, দ্বিতীয় স্যার। খণ্ডে পাবেন সমস্ত এসআরও, জেনারেল অর্ডার, স্পেশাল অর্ডার, এক্সপ্লেনেশন এবং ফর্ম। জি, তৃতীয় স্যার। খণ্ডে পাবেন ওনার কিছু বিশেষজ্ঞ মতামত দেওয়া আছে। বিভিন্ন সময় বিভিন্ন মানুষ ওনাকে শত শত প্রশ্ন করেন, সেই জি, স্যার। প্রশ্নগুলোর যে উত্তর দিচ্ছেন ওইটা। আর জি, স্যার। স্পেসিফিক কিছু বিষয় আছে, সেই বিষয়ে ওনার বক্তব্য লেখা, এইটা ঠিক আছে? বুঝতে পারছি। জি, স্যার। জি, স্যার। ওকে, স্যার। থ্যাংক ইউ, স্যার। ঠিক আছে তাহলে। ওকে, স্যার। আসসালামু আলাইকুম আসসালাম, স্যার। সাউন্ড কি ভালো এক্সপ্লেনেশন এন্ড আপনারা লেটার, শুনতে? হ্যাঁ, এক্সপ্লেনেশন এন্ড লেটার এক্সপ্লেনেশন এন্ড লেটার। মানে একটু যদি এই- বলতেন। এইটা হলো যে এনবিআর কি করে, ধরেন একটা অর্ডার দিছে, এই অর্ডারে কোনো অস্পষ্টতা আছে, কেউ এটার ব্যাখ্যা চাইছে, বুঝতে পারছে না, আইনি প্রক্রিয়ায় এনবিআর এর কাছে ব্যাখ্যা চাওয়া হলো। যেরকম গতদিন আমাদের একটা মিটিং হয়েছে, সেটা হলো আপনারা জানেন ভিডিএস কাটার লাগে উৎসে কর কর্তন। উৎসে কর কর্তন কোথায় কাটা হবে, কোথায় কাটা হবে না, ধারা 46-এ একটা ব্যাপক গাইডলাইন দেওয়া আছে। তারপরেও মাঠ পর্যায়ে বিশেষ করে অডিট সিস্টেমে বড় ধরনের জটিলতা হচ্ছে, আমাদের কিছু ম্যানুফ্যাকচারিং এ কোম্পানিকেও উচ্ছে মূসক কেটে দিতে চায়। কিছু কোম্পানি নাম ধরে বলে যে নেসকো, নেসকো কাটবে কিন্তু যে সাপ্লাই করবে সে তো কাটবে না। এইটা নিয়ে একটা মিটিং হইলো। এখন এসআর এনবিআর সিদ্ধান্ত নিছে, তারা ওই যে আইন 46, কেন নেসকো বিডিএস কাটবে কেন কাটবে না, এইটা নিয়ে অধিকতর একটা এক্সপ্লেনেশন দিবে। এটা ব্যাখ্যা দিবে, এটাকে বলে এক্সপ্লেনেশন। বোঝা গেছে? জি, স্যার। আর কোনো প্রশ্ন? না, এইটা স্যার। আমরা জি, আমরা হ্যালো, আসসালামু আলাইকুম। আসলাম জি, আসসালামু আলাইকুম। আসলাম, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন স্যার, গো। এছাড়াও কি প্রতি বছর বছর চেঞ্জ করা হয় না একই নাম্বার এছাড়াও থাকে? প্রতি বছর চেঞ্জ করা হতে পারে, এছাড়াও 5 বছর সাস্টেইন করতে পারে, এছাড়াও 1 মাস পরে পরিবর্তন করতে পারে। এইটাতে বলা থাকে যে কবে এটা কার্যকরী হবে। যদি বলা থাকে এত তারিখে কার্যকরী হবে, তাহলে সেই তারিখে কার্যকরী হয়। কিছু কিছু এসআরওতে বলা থাকে ইমিডিয়েট কার্যকরী হবে, তৎক্ষণাৎভাবে কার্যকরী হয়। আর যদি বলা থাকে এটা 6 মাস থাকবে, 6 মাস পরে সেটা বাতিল হয়ে যায়। আর যদি তার লিমিটেশন টাইমিং ডিউরেশন সম্পর্কে বলা না থাকে, পরবর্তীতে রহিত না করা পর্যন্ত কার্যকরী থাকে। জি স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে? ওকে, স্যার। জি, স্যার। ওকে, তাহলে গুড। এরকম প্রশ্ন করবেন, প্রশ্ন করলে কি হবে, দ্য ক্লাস উইল বি ভেরি মাচ ভাইব্রান্ট। তবে বেশি প্রশ্ন করলে কিন্তু আবার অনেকে বিরক্ত হয়, যারা একটু ভালো জানে বেশি জানে। এই ক্লাসগুলো ডিফিকাল্টিস হলো এইটা, কেউ একটু ভালো জানে, কেউ মিডিয়াম, আবার কেউ প্রাথমিক লেভেলে থাকে। এই জন্য আমরা চেষ্টা করি সবাইকে নিয়ে একটু আগানোর কাজে। যারা একটু ভালো জানেন তারা একটু ধৈর্য ধরবেন, যারা একটু কম জানেন তারা একটু মোর অ্যাটেন্টিভলি আপনার জানার এবং শোনার চেষ্টা করবেন। এই আইনে মোট 18টা চ্যাপ্টার আছে, ধারা আছে 139টা, আসলে 139টা না, আরো বেশি আছে, কিছু ধারা ক খ গ আছে, এইভাবে ধারা 144-45টা হবে। 18টা চ্যাপ্টার, শিডিউল আছে 3টা, আমি আপনাদেরকে বলছি। তাহলে চ্যাপ্টার হলো 18টা, ধারা আছে 139টা, আর সেকশন আছে 3টা। এই 3টা সেকশনে আছে ফার্স্ট শিডিউল, সেকেন্ড শিডিউল, থার্ড শিডিউল, সেটা আমরা আলাপ করছি। এখন আমরা এই যে 18টা চ্যাপ্টার আছে, হ্যাঁ, এই 18টা চ্যাপ্টারে কি কি আছে সেইগুলো আমরা একটু আপনাদেরকে বলবো। এই আইনটা আসলে চমৎকার করে তৈরি করা, একটার পরে একটা ধারা কিভাবে আসছে, সিকোয়েন্স যদি কেউ একটু পড়ে প্রাথমিক লেভেলে তারা বুঝতে পারবে ঠিক যেইটার উপরে যেইটার প্রয়োজন, সেইটা যারা বিশেষজ্ঞ আছেন ওনারা এইভাবে স্থাপন করার চেষ্টা করছেন। হ্যাঁ, স্থাপন করার চেষ্টা করছেন। দেখতে পাচ্ছেন তো এটা, তাই না? জি, স্যার, দেখা যাচ্ছে। ওকে, এটা দেখতে পাচ্ছেন। এইটা হলো কি, এটা হচ্ছে প্রথম হচ্ছে প্রিয়াম্বল ডেফিনিশন। এখন আপনি দেখবেন প্রত্যেকটা গল্পের বই বলেন, স্কুলের বই বলেন, কলেজের বই বলেন, সাহিত্য বলেন, একাডেমিক বই বলেন, তার একটা ভূমিকা থাকে। এই বইটা কেন লেখা হয়েছে, এটার প্রয়োজনীয়তা আদৌ ছিল কিনা,
এই কথাবার্তাগুলো লেখা থাকে। তো এই আইনের ঠিক এইরকম কিছু কথাবার্তা লেখা আছে প্রথম অধ্যায়ে, প্রথম ধারাতে। প্রথম অধ্যায় তো বটে, প্রথম ধারাতে এই কথাগুলো লেখা আছে। আমরা জানি আমরা হিউম্যান বিং, আপনারা জানেন মানুষ, কমন সেন্সিক্যাল আইডিয়া আমাদের খুব বেশি। আমরা অনেকগুলো বিষয় বুদ্ধিবৃত্তিক চিন্তা ভাবনা দিয়ে বুঝতে পারি কোনটা সঠিক কোনটা বেঠিক। কিছু কিছু মানুষের বুদ্ধি ভালো, কিছু কিছু মানুষের বুদ্ধি কম, কিছু কিছু মানুষের বুদ্ধি আবার খারাপও আছে। হ্যাঁ, তো এই জন্য আইন কি করে, যেই সমস্ত বিষয়গুলো এইরকম বিভ্রান্তি এবং মতবিরোধ তৈরি হতে পারে অথবা আইনে সুস্পষ্ট করার প্রয়োজন আছে, সেটাকে ব্যবহার করবার জন্য তার কিছু সংজ্ঞা নির্ধারণ করে দেয়। এই সংজ্ঞাগুলো বলা আছে 2 নম্বর ধারাতে। আইনের 139টা ধারা বললাম, এই 139টা ধারা 2 নম্বর ধারাতে এই সংজ্ঞাগুলো বলা আছে। 2 ধারাতে 103টা ধারার কথা সংজ্ঞার কথা বলা আছে। এই সংজ্ঞাগুলো যেভাবে বলছে, অ্যাজ এ স্টুডেন্ট অফ দ্য ভ্যাট, অ্যাজ এ লার্নার অফ দ্য ভ্যাট, আমাদেরকে এইগুলো জানতে হবে এবং এইগুলো মেনে চলতে হবে। আপনি মনে রাখবেন, সংজ্ঞায় আপনার অনেক ভালো ধারণা থাকতে পারে, কিন্তু আইন সেটাকে সাপোর্ট করছে না, আপনি সেটা মাথার ভিতরে রাখবেন না। ঠিক আইন যে সংজ্ঞা দিছে আপনাকে সেটা মেনে চলতে হবে। উদাহরণ হিসাবে বলি, বাংলাদেশে আপনার রাস্তার বাম পাশ দিয়ে চলতে হবে, দিস ইজ দ্য ল। একজন বলল যে আল্লাহর আইন হলো ডান পাশ দিয়ে চলা, আমি বাম পাশে চলবো না, ডান পাশে চলতে চাই। এখন ডান পাশে চলতে যে সে অ্যাক্সিডেন্ট করে, দুর্ঘটনাতে পড়ে, তাহলে আইন তাকে সুরক্ষা দিবে না। ওই আইন ক্ষতিগ্রস্ত হওয়ার দায়ভার ওই ব্যক্তির, কারণ উনি রাষ্ট্রের আইনকে শ্রদ্ধা করেন। আবার ঠিক যেই লোকটা বাম পাশে চলে, ওই ভদ্রলোক যদি সৌদি আরবে যায়, আর সৌদি আরবে যে যদি বলে আমার দেশের আইন হলো বাম পাশে চলা, আমি বাম পাশ দিয়ে চলবো, ডান পাশ দিয়ে আমি চলতে চাই না, তখন সে যদি অ্যাক্সিডেন্ট করে এবং ক্ষতিগ্রস্ত হয়, দায়ভার তখন তার। কারণ বাংলাদেশের আইন একটা, সৌদির আইন আর একটা। এই জন্য হলো ঠিক সংজ্ঞা বুঝিয়ে দেবে কোন জায়গায় কোনটা অ্যাপ্লিকেবল হবে। আপনার বুদ্ধিবৃত্তিক চেতনা হয়তো অনেক ভালো হতে পারে, আইন যদি সেটাকে সাপোর্ট না করে সেটা করা যাবে না। আইন যেটা বলবে সেটা করে ফেলতে হবে। 103টা ধারা আছে, আমরা কিছু সংজ্ঞা আছে, আমরা কিছু সংজ্ঞা আজকে ইনশাল্লাহ পড়বো যদি আর একটা সুযোগ কোশ্চেন হয়। করতে পারি? না, আমি বললাম তো প্রশ্ন, প্লিজ নোট ডাউন, ইউ উইল গেট দ্য আনসার টু আস্ক দ্য কোয়েশ্চেন। একটু নোট রাখেন, আমরা সময় দেব। কি হয়, প্রশ্ন এর ভিতরে লেকচারের ভিতরে হয়তো আপনি প্রশ্নের উত্তরটা পেয়েও যেতে পারেন। ঠিক আছে, আমরা সময় দেবো, আপনি একটু প্লিজ রাইট ডাউন। এরপরে হলো ভ্যাট রেজিস্ট্রেশন। আইনটা যখন আমরা বলবো, সব জায়গাতে বলা আছে যার একটা নিবন্ধন আছে তার উপরে এই মূসক প্রযোজ্য হবে আইনি ভাবে। হ্যাঁ, তো নিবন্ধন ছাড়া আপনার উপরে মূসক আরোপ করার যে সুযোগ খুব একটা বেশি নাই। আপনি আমদানি করবেন, আপনার নিবন্ধন লাগবে, আপনার রপ্তানি করবেন, আপনার নিবন্ধন লাগবে, আপনি সাপ্লাই স্যার করবেন, স্যার নিবন্ধন লাগবে। স্যার এটা কি নিবন্ধন লিস্টেড কোম্পানি বলে, মানে নিবন্ধনকে আমরা এটা বলতে পারি না, লিস্টেড কোম্পানি? ভ্যাটের রেজিস্ট্রেশন, এটা দেখেন ভ্যাট রেজিস্ট্রেশন। আচ্ছা, ভ্যাট ভ্যাট রেজিস্ট্রেশন। এখানে যা কথাবার্তা হচ্ছে সব ভ্যাট নিয়ে, ভ্যাটের বাইরে কোনো কথাবার্তা হবে না। ঠিক জি আছে, স্যার, জি স্যার, জি স্যার, চিন্তা করবেন, যা হবে সব ভ্যাট। ঠিক জি আছে না? স্যার, জি স্যার। আমরা দেখেন না বিভিন্ন জায়গায় কথাবার্তা বলি, শোনেন, আমাদের এক মুরব্বী হজ করতে গেছিলেন। হজে যায় না মানুষ? জি স্যার। হজে যায় তো? তো জি। সৌদি আরবে কি গরম পড়ে না? মক্কা মদিনায় কি গরম না ঠান্ডা? না, গরম তো স্যার। গরম। তো এখন উনি ভদ্রলোক এখন হজ করতে গেছে, এটা তো বলতে হবে। আজকে আমরা তখন ছোট ছিলাম, তো কিছু মানুষ আছে কথা বলতে বলতে হঠাৎ শুরু করলো, আরে মক্কা মদিনার গরম। হ্যাঁ, আরে ভাই কি কেমন গরম, তখন এবার শুরু হয়ে গেল গল্প, আমি তো হজে গেছিলাম, এবার এইরকম গরম ওই রকম গরম, বুঝলি? জি স্যার। তার মানে আমরা যখন কথাবার্তা বলবো, এই জায়গায় যা বলবো সব ভ্যাট নিয়ে বলবো। এবং এর পরে আপনারা যখন ভ্যাট নিয়ে কাজ করবেন, বিভিন্ন জায়গাতে আপনারা যখন যাবেন, আপনারাও ভ্যাট নিয়ে কথাবার্তা বলতে শুরু করবেন। মানুষ বুঝবে যে আপনি ভ্যাট শিখছেন, তারা হয়তো কিছু আপনাকে পরামর্শ দিবে, কিছু প্রয়োজনের কথা বলবে, হয়তো আপনি এর ভিতরে একটা কাজও পেয়ে যেতে পারেন, অথবা তার কাছ থেকে আপনি কিছু শিখতে পারেন। সব জায়গায় গল্প দেবেন যে আমি ভ্যাট জানি, ভ্যাট করি, ভ্যাট এই ভ্যাট ওইটা, ভ্যাট সেটা, এটা ইনডিরেক্ট ট্যাক্স, এটা যে বিক্রি করে সে দেয় না। হ্যাঁ, এটা দেখবেন আপনি হয়তো বেনিফিটেডও হয়ে যেতে পারেন। তো এখন কথা হলো, আমাদের যে রেজিস্ট্রেশন মানে নিবন্ধন, এই নিবন্ধন মানে হলো ভ্যাটের নিবন্ধন। ভ্যাট নিবন্ধন কিভাবে নিতে হয়,
ভ্যাট নিবন্ধন যদি নেওয়ার পরে সংশোধনের দরকার হয় কিভাবে সংশোধন করা যায়, ভ্যাট নিবন্ধন পর নেওয়ার পরে যদি বাতিল করার দরকার হয় কিভাবে বাতিল করা যায়, এই বিষয়গুলো এই জায়গাতে আলাপ করা আছে। কোথাতে আছে? ধারা 4 থেকে 14 পর্যন্ত এই আলাপটা করা আছে। তারপরে আপনি যখন নিবন্ধন নিয়ে ফেলেন তখন হয়ে যাবে 3 নম্বর চ্যাপ্টারে সে ইম্পোজিশনস, আপনার উপরে আরোপ হবে। আপনি আমদানিতে দেবেন ভ্যাট, আপনি সরবরাহ পর্যায়ে দেবেন ভ্যাট, এই কিভাবে ভ্যাট আপনার উপরে আরোপ হবে সেই সম্পর্কে বলা আছে। এখন ভ্যাট যখন আরোপ করা হয়ে গেল তখন এই ভ্যাট কিভাবে সংগ্রহ করবে, কালেকশন করবে কর্তৃপক্ষ, সেই বিধিমালা বলা আছে। এই যে কালেকশন করলেন, আপনি কালেকশন করতে গেলে আপনাকে ডেফিনিট চালান ইস্যু করতে হবে, আপনাকে ডকুমেন্টস রাখতে হবে, কি চালান এবং কি ডকুমেন্টস লাগবে সেটা আমরা দেখেন এক ধাক্কায় 50 নম্বর ধারা পার হয়ে গেছে। 51 নম্বর ধারাতে যে ইনভয়েস এবং ডকুমেন্টস এর কথা বলা আছে। এরপরে আমরা এখানে কি বলছি? সাপ্লিমেন্টারি ডিউটি, ভ্যালু এডেড ট্যাক্স এবং সাপ্লিমেন্টারি ডিউটি অ্যাক্ট। তার মানে এই আইনের ভিতরে দুটো কর আছে, ভ্যালু এডেড ট্যাক্স আর সাপ্লিমেন্টারি ডিউটি অ্যাক্ট। সাপ্লিমেন্টারি ডিউটি মিন সম্পূরক কর, এই সম্পূরক কর ভ্যাট আইনের একটা পার্ট। এইটা 7 নম্বর ধারাতে, ধারা 55 থেকে শুরু হলো, 55 থেকে আমি 62 পর্যন্ত আপনার এই সাপ্লিমেন্টারি ডিউটি নিয়ে কথা আছে। সাপ্লিমেন্টারি ডিউটি কিভাবে আরোপিত হবে, কিভাবে কালেকশন করা লাগবে, কোন ফর্মে লিখতে হবে, কিভাবে লিখতে হবে সেটাতে বলা আছে। এরপরে এই সাপ্লিমেন্টারি ডিউটির আরেকটা পরে যে আরেকটা করের কথা বলা আছে, টার্ন ওভার ট্যাক্স। বেসিক্যালি আমাদের যে মূল্য সংযোজন কর, এই করের ভিতরে দুটো কর নিহিত আছে, একটা হলো মূল্য সংযোজন কর আর একটা হলো টার্ন ওভার কর। হ্যাঁ, টার্ন ওভার কর আমরা বেশি আলাপ করি না, মাত্র একটা ধারা, ধারা 63 এটাতে আলাপ করছে। এইটাতে ফিক্স করে 4% একটা কর নির্ধারণ করা থাকে। এখন খুব একটা বাংলাদেশে কাজ করে না, এটা নিয়ে আমরা বেশি পড়বো না, তবে এর অস্তিত্ব আছে। কত নম্বর অধ্যায়ে? 8 নম্বর অধ্যায়ে। বেসিক জিনিসটা আসবে আমাদের চ্যাপ্টার 9। এখানে চ্যাপ্টার, এই দেখেন লেখা আছে চ্যাপ্টার, এটা হলো চ্যাপ্টার 9, রিটার্ন সাবমিশন এন্ড অ্যামেন্ডমেন্ট দেয়ারটু। আপনি যে এই পর্যন্ত ট্যাক্স কালেকশন করলেন, আপনি রেজিস্ট্রেশন নিলেন, আপনি ট্যাক্স কালেকশন করলেন, আপনি ট্যাক্স হিসেব কিতাব করলেন, ট্যাক্স নিরূপণ করলেন, সরকারকে তো পরিশোধ করবেন। সরকারকে পরিশোধ করার পরে আপনাকে রিটার্ন দাখিল করতে হবে। ওই রিটার্ন দাখিল কিভাবে করবেন সেটা এখান থেকে বলা আছে 64 থেকে, ধারা 64 থেকে 67। রিটার্ন দাখিল করতে যে যদি ভুলভাল হয় সুযোগ আছে, আপনি সুযোগ করতে পারবেন। যদি ঠিকঠাক না দিতে পারবেন দেরিতে দেবেন, দেরিতে দেওয়ার সুযোগ আছে। এই রিটার্ন সাবমিশন বাংলায় হলো দাখিল পত্র দাখিল, এই দাখিল করবেন কিভাবে সেটা সরকার বলছে। এইটা হলো চ্যাপ্টার নম্বর 9, সেটা হলো দাখিলা পত্র দাখিল। এখন আমরা বলছি ভ্যালু অ্যাডেড ট্যাক্স হলো এমন ট্যাক্স যতটুকু সংযোজন হবে ততটুকুর উপরে আমরা দেব, বেশি কর আমরা দিব না, যেটা আগে দিয়ে আসছি সেটার উপরে দেব না। এই হিসেব কিতাব করতে গেলে যদি সরকারের কাছে আমরা দেখবেন, আপনারা যখন লার্নেড হবেন, বেশি জানবেন, তখন কি হবে, কিছু কিছু ক্ষেত্রে নেগেটিভ নেট অ্যামাউন্ট মিন সরকারের কাছে আপনি পাইতে যাবেন। সরকারের কাছে যদি আপনি কর পেতে যান, সেটা আপনি হিসেব টানতে থাকবেন, হিসেব টানতে 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 6 মাস চলে যাবেন, ধারা 68 69, তখন যাওয়ার পরে সরকার আপনাকে টাকাটা ফেরত দিবে। সরকার ফেরত দিতে গড়িমসি করুক আর সহজে দিয়ে দিক কথা সেটা না, আইনের বিধান আছে, সরকার আপনাকে ফেরত দিবে। এই ফেরত দেওয়ার কথাবার্তা বলা আছে চ্যাপ্টার 10, মিন নেগেটিভ নেট অ্যামাউন্ট ক্যারি ফরওয়ার্ড এন্ড রিফান্ড। আপনি সামনের দিকে টানতে থাকবেন সুন্দরভাবে। সহজ ভাষা হলো, যদি এইভাবে টানতে থাকেন আর যদি এই নেগেটিভ অ্যামাউন্ট 50,000 টাকার বেশি হয়, তাহলে 6 মাস পরে আপনি সরকারের কাছে ফেরত চাইলে সরকার আপনাকে ফেরত দিয়ে দেবে। এটা কোথায় বলা আছে? চ্যাপ্টার 10। তাহলে চ্যাপ্টার 11 এ কি আছে? ট্যাক্স ডিটারমিনেশন। হোয়াট ইজ দ্য নেচার অফ দ্য ডিটারমিনেশন? মিন আপনি এই যে রিটার্ন দাখিল করছেন, এই রিটার্ন দাখিল করার পরে ভ্যাট কর্তৃপক্ষ তারা চেক করতে পারে, তারা যাচাই বাছাই করতে পারে। যাচাই বাছাই করে দেখলো
আপনার কর হওয়ার কথা ছিল 10,000 টাকা, আপনি কর দিয়েছেন 7,000 টাকা। এই 3,000 টাকা আপনার উপরে নির্ধারণ করে দিতে পারে তারা। এর প্রক্রিয়া আছে, অডিট আছে, ইন্সপেকশন আছে, বিভিন্ন পদ্ধতি আছে, ধারা 73 থেকে শুরু হয়েছে। সেগুলো আমরা আলাপ করবো। হ্যাঁ, এখন এই কাজগুলো যে করবে ট্যাক্স ডিটারমিনেশন যে কেউ করতে পারবে না। ডেফিনিট এটা করতে হলে সেক্টর 12-তে বলা আছে কে করবে, ভ্যাট অথরিটি করবে। এটা কর্তৃপক্ষ আছে, ধারা 78 থেকে শুরু। 78-এ কি হয়েছে, ভ্যাট কর্তৃপক্ষ এইটা করতে পারবে, আমরা ডিটারমিনেশন করতে পারবে, ওপরগুলো চেক করতে পারবে, বেশি হলে ফেরত দিতে পারবে। এই উপরে যত কথাবার্তা বললাম এই কাজগুলো করবে ভ্যাট অথরিটি। হ্যাঁ, অথরিটি এটা করবে। তারপরে কি হলো, ভ্যাট অথরিটি এই যে ট্যাক্স ডিটারমিনেশন করবে, ট্যাক্স ডিটারমিনেশন করতে গেলে ইচ্ছে করে সে করতে পারবে না, তার অডিট করতে হবে অথবা ইনভেস্টিগেশন করতে হবে। আপনি রিটার্ন দাখিল করছেন, আপনার রিটার্ন ফাইলগুলো নিয়ে চেক করবে। আপনার ইম্পোর্ট করছেন, ইম্পোর্টের কাগজপত্রগুলো সে চেক করতে পারবে। আপনার গোডাউন যাইতে পারে, গোডাউন চেক করতে পারবে। আপনার ফ্যাক্টরি চেক করতে পারবে। এই অডিট করার বিধান ভ্যাট আইনে আছে। 5 বছর পর্যন্ত ডকুমেন্ট সংরক্ষণ করতে হয়। এই সংরক্ষণ করার ভিতরে তারা যে কোনো সময় অডিটে যাইতে পারে, যে কোনো সময় ইনভেস্টিগেশন করতে পারে। এই অডিট এবং ইনভেস্টিগেশন করে যদি কোনো কর প্রাপ্য হয় তারা কর নির্ধারণ করে দেবে। এই কর নির্ধারণ করার পরে যদি করদাতা ঠিকঠাক কর না দেয় তাহলে বকেয়া আদায় করার জন্য তারা অনেকগুলো ব্যবস্থা নিতে পারবে। সেই ব্যবস্থাগুলো ধারা 14-তে, অধ্যায় 14-তে বলা আছে, 14 নম্বর চ্যাপ্টারে। আমরা এই যে ফর্মগুলোর কথা বললাম এতগুলো, এই ফর্মগুলো আমরা কিভাবে সংরক্ষণ করব সেই সংরক্ষণ করার কথা বলা আছে ধারা অধ্যায় 15-তে। এরপরে আর হলো অফেন্স ট্রায়াল এন্ড পানিশমেন্ট। আমরা একটা জিনিস দেখবো, ভ্যাট আইনে কি হয়, 3 ধরনের বিচার করা হয়। একটা হলো অনিয়ম, একটা হলো ফাঁকি এবং একটা হলো অপরাধ। অনিয়ম এবং ফাঁকির বিচার করে ভ্যাট অফিসাররা, কিন্তু অপরাধের বিচার করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা। ম্যাজিস্ট্রেটরা সেই বিচার করবে যদি কোনো অপরাধ হয়, এই অপরাধের বিচার ভ্যাট অফিসাররা করতে পারবে না। সেই কথাবার্তা গুলো বলা আছে অধ্যায় 16-তে। হ্যাঁ, তারপরে আছে এই যে আমার উপরে পানিশমেন্ট দেওয়া হলো, এই পানিশমেন্ট তো আমার উপরে অন্যায় হইতে পারে, অবিচার হতে পারে, বেআইনি হইতে পারে। এই জন্য 17 নম্বর ধারাতে আপিল করার বিধান আছে। আমাদের আপিল কি আছে, আপিলের জন্য আপিল কমিশনারেট আছে, আপিল ট্রাইব্যুনাল আছে। ভ্যাট আইন হলো একটা স্পেশাল আইন। এই আইনে এই আইনে যে বিষয়গুলো, যে অফেন্সের জন্য যে পানিশমেন্ট করা হয়, এইটা সরাসরি লোয়ার কোর্টে, মিন ডিস্ট্রিক্ট কোর্টে, জাজ কোর্টে, ম্যাজিস্ট্রেট কোর্টে যাওয়া যায় না। এটা হলো স্পেশাল আইন। এইটা একবারে যদি আপিল করতে হয় ট্রাইব্যুনাল এবং কমিশনারেটের পরে সরাসরি হাইকোর্ট, এর বাইরে কিছু করা যায় না। আর 18 নম্বর চ্যাপ্টারে মিসসেলিনিয়াস বিভিন্ন বিষয়ের কথাবার্তা বলা হয়েছে। যারা নতুন আছেন তাদের জন্য এটা খুব কঠিন মনে হয়েছে, পরবর্তীতে যখন আমরা পড়বো তখন আমরা দেখব যে ডেফিনিট এটা এত কঠিন মনে হবে না। আমরা পরবর্তীতে পড়ানোর সময় একটা একটা পড়াবো, সাথে সাথে এক্সাম্পল আপনাদেরকে শো করব। এই এক্সাম্পল শো করার ফলে আপনাদের লার্নিংসটা অনেকটা সহজ হয়ে যাবে। হ্যাঁ, এটা তাহলে আমরা এখানে কিভাবে বিভিন্ন ফর্মের কথা বলছিলাম, এইগুলো আপনারা একটু মুখস্থ করবেন। এই ফর্মগুলো 78টা ফর্ম মোটামুটি এখানে আছে, তারপরে আরো অনেক মোটামুটি 80-র উপরে যায়। এই ফর্মগুলো আমাদেরকে খুব বেশি লাগে। একটা হলো ক্রয় বই, এই ক্রয় বইটার নাম্বার হলো 6.1। একটা হলো বিক্রয় বই, এই নাম্বারটা হলো 6.2। একটা হলো ক্রয় বিক্রয় একসাথে, সেটা হলো 6.2। তাহলে আপনারা একটা প্রশ্ন আপনাদের এখানে আসতে পারে, একটা হলো ক্রয়, একটা হলো বিক্রয়, দুটো বই আলাদা, 6.1 6.2। তাহলে আবার ক্রয় বিক্রয় একসাথে করার দরকার কি, একই কিনা, আসতে পারে কিনা বলেন তো এই প্রশ্নটা আপনাদের কারোর মাথার ভিতরে এটা আসছে? জি স্যার। আসছে। শুধু মনে রাখবেন, যদি উৎপাদনকারী প্রতিষ্ঠান হয়, উৎপাদনকারী প্রতিষ্ঠান হলে এই দুটো আলাদা আলাদা রাখতে হবে, ক্রয় বই বিক্রয় বই আলাদা আলাদা। কিন্তু যদি উৎপাদনকারী প্রতিষ্ঠান না হয়, ট্রেডিং কোম্পানি হয়, বাণিজ্যিক প্রতিষ্ঠান হয়,
তাহলে তার ক্রয় বিক্রয়ের হিসাব একই খাতায় রাখতে হবে। যেদিন আমরা ক্রয় বিক্রয় ফিল আপ করা দেখাবো সেদিন স্পেসিফিক আমাদের এখানে আছে, আমরা সেটা আপনাদেরকে দেখাবো, নমুনা হিসাবে দেখাবো। হ্যাঁ, তারপরে আমাদের কর চালানপত্র যেটা খুব ইম্পর্ট্যান্ট, এটা হলো 6.3, এটা আমরা দেখাবো। তারপর আপনারা এগুলো একটু পড়বেন। উৎপাদন করে যদি কোনো পণ্য তৈরি করা হয় সেটা হলে 6.4, ট্রান্সশিপমেন্ট হলে মিন এক জায়গা থেকে স্থানান্তর যদি হয় 6.5। এইভাবে এই নাম্বারগুলো সব আছে। 9.1টা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, যে রিটার্ন দাখিল আমরা করি, এই রিটার্ন দাখিলটা হলো 9.1। ওই রিটার্ন দাখিল প্রত্যেক মাসে করা লাগে, সেটা আমরা দেখাবো। ব্যাট রেজিস্ট্রেশনের অ্যাপ্লিকেশনস করবো 2.1। আমাদের যে ব্যাট সার্টিফিকেট দিবে সেটা হলো 2.3। মূল সার্টিফিকেটটার নাম্বার হলো 2.3। কেউ যদি ব্যাট সার্টিফিকেট না বলে 2.3, তাহলে আমরা বলবো ব্যাট সার্টিফিকেট। আর পণ্য বেচার আগে আমাদের একটা সহ ঘোষণা দেওয়া লাগে। সবাই বলে মূল্য ঘোষণা, আপনারা মূল্য ঘোষণা বলবেন না, এইটা হলো ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট, এইটা ঘোষণা দেওয়া লাগে। এইটা আমরা প্র্যাকটিক্যালি দেখাবো এবং আলাপ করব। এইটা মোটামুটি এখানে এই ফর্মগুলো নিয়ে আলাপ হইলো। আমি একটু ফর্মগুলো দেখি আপনাদেরকে দেখাতে পারি কিনা, যদি ফর্মগুলো পাই আপনাদেরকে আমি একটু দেখাবো। হ্যাঁ, একটু লাইনে থাকবেন। ওপেন হতে অনেক সময় নিচ্ছে, জানি না আদৌ ওপেন হবে কিনা। আপনারা কি দেখতে পাচ্ছেন ফর্মগুলো? স্যার জি স্যার, জি দেখতে স্যার পাচ্ছি। দেখতে পাচ্ছি। দেখা যায়? জি দেখা জি যায়। স্যার। এইটা দেখেন মূসক 6.3, দেখতে পাচ্ছেন? এই একটা ফর্ম। এই দেখেন 6.7। জি হ্যাঁ, স্যার সব ফর্মগুলো মোটামুটি বাংলাতে আছে। এইটা হলো 6.6 কি, আপনি ক্রেডিট নোট। আপনি যখন কোনো মাল কিনছেন, এই মাল কেনার পর বিক্রি করছেন, বিক্রি করার পরে ফেরত আসছে, তখন আপনাকে এই ফর্মটা ইস্যু করতে হবে। হ্যাঁ, আপনি এখানে 6.4.3, এইটা কি হলো, এই এই ফর্মটা হলো 4.3। দেখেন লেখা আছে 4.3, এটা ইংরেজিতে আসছে। এটা দুটো পার্ট থাকে, একটা আছে ম্যাটেরিয়ালস এর দাম, একটা আছে ঘোষণা। হ্যাঁ, সংযোজন। এইটা এইটা আমাদের ঘোষণা করা লাগে। এইটা হলো সেই 4.3। হ্যাঁ, এরপরে আরো সবগুলো ফর্ম আমরা দেখাবো ডিটেল, আজকে এখানে দেখাচ্ছি। এটা গেল। এরপরে দেখেন এই যে হলো 6.1। 6.1 আমি বললাম 6.1, দেখেন এটা ক্রয় হিসাব। এই ক্রয় হিসাব কে দেখাবে, এটা ফরম করে দেওয়া আছে। অনেকগুলো ঘর আছে, এর কতগুলো ঘর আছে? 22টা। সেই ঘরগুলো আমাদেরকে ফিল আপ করতে হবে। ঠিক আছে, এরপরে হলো 6.2। আপনি যত উপকরণ কিনবেন সব উপকরণ এই 6.1-এ লিখতে হবে। তাহলে 6.2 আপনি দেখেন বিক্রয়, এই বিক্রয় হিসাব 6.2। হ্যাঁ, এই জায়গায় যত পণ্য আপনি বিক্রি করবেন সবগুলো এখানে লেখা থাকবে। তাহলে আমরা ঘোষণা করছিলাম এই পর্যন্ত যা বলছিলাম, এখনো বুঝলাম আমাদের কথাবার্তা ঠিক আছে। তাহলে 6.1 আর 6.2 ছিল উৎপাদনকারী প্রতিষ্ঠানের জন্য। এইবার আমরা দেখবো 6.2.1। হ্যাঁ, 6.2.1। এখন এইটা হলো 6.2.1। এখন দেখেন এইটা এই একটা ফর্ম 6.2.1, এর
26টা কলাম আছে। ক্রেতা এবং বিক্রেতা, ক্রয় এবং বিক্রয় দুটো একই সাথে এখানে লেখা থাকবে। এইবার হলো 6.3, আমরা যে চালান করব, আমরা দোকানে যে যখন পণ্য কিনি দোকানদার একটা মেমো দেয়, এই নাথিং বাট এইটাও একই চালান, কিন্তু এই চালানে কি হবে, এই চালানে কি হবে, আমি সরকারকে কত টাকা ট্যাক্স দিচ্ছি সেটা লেখা থাকে। দেখেন এখানে লেখা আছে সম্পূরক শুল্কের হার, সম্পূরক শুল্কের পরিমাণ, মূল্য সংযোজনের করের হার অবলিক সুনির্দিষ্ট করের হার, মূল্য সংযোজন অবলিক সুনির্দিষ্ট করের পরিমাণ। এই যে ধরেন যে ভদ্রলোক এটা ইস্যু করছে সেই টাকাগুলো লিখছে, সে এখানে দেখেন হ্যাঁ 10,500 টাকা সে ব্যাট দিছে, মোট দাম হচ্ছে তার 80,500। এইভাবে কি হয় 6.3-তে লিখে দেয়। এইগুলো আমাদের কিছু করার নাই, সরকার এগুলো নির্ধারণ করে দিচ্ছে। হ্যাঁ, এইবার হলো 6.6, এই একটা হলো 6.6। আপনি একটা পণ্য ইয়ে দিলেন, সরবরাহ দিলেন, কি করলো আপনার কাছ থেকে, যার কাছ থেকে দিলেন সে উৎসে কর কেটে নিল। এই উৎসে কর কেটে নেওয়ার পরে আপনাকে একটা সার্টিফিকেট দিবে, সেই সার্টিফিকেটের নম্বর হচ্ছে 6.6। এইরকম বহু ফর্ম আছে, আমরা যেদিন ডিটেল পড়বো সেই ডিটেল পড়ার দিন আপনাদেরকে ফর্মগুলো দেখাবো। আপনারা তো ফর্মগুলো সম্পর্কে একটু ধারণা পাইলেন, ঠিক আছে? ভালো স্যার। লাগলো তো দেখতে নাকি? জি স্যার, জি স্যার। স্যার। স্যার ক্যালকুলেশন গুলো আমরা- পরে একটু জানাই দিন, হ্যাঁ মানে ক্যালকুলেশন গুলো কিভাবে এটার মধ্যে। এটা ডিটেল, এটা তো জি স্যার। একদিন হবে না। আজকে আপনারা একটু ধারণা নেন, জি স্যার, জি ক্যালকুলেশন স্যার, গুলো জি তো স্যার। ডেফিনিট, ওই ক্যালকুলেশন শেখার জন্য তো আপনারা আসছেন নাকি? অবশ্যই স্যার। ডেফিনিট ওই ক্যালকুলেশনের মেকানিজমই তো এখানে আমরা দেখাবো। হ্যাঁ, আমরা দেখাবো। এটা এটা তো আর জাদু খেলা না, এটা হলো হিসেব কিতাবের খেলা। অবশ্যই আমরা স্যার। আইনি প্রক্রিয়ার ভিতরে যেটা আছে সেটার খেলা। আপনারা জাদু খেলা দেখছেন? জাদু দেখছেন কেউ? ছোটবেলায় দেখছেন? বড়বেলায় আমরা দেখি, জি স্যার, জি অনেকে স্যার, তো দেখছেন না? জি স্যার। দেখছি বড়বেলায় দেখছি। বড়বেলায়। জাদু দেখছি খেলায় স্যার। কি হয়, জাদু খেলায় কি হয়, জাদুকর আসে, জাদুকর ধাম ধাম করে মাটি আনে, বিস্কুট বানায় ফেলে, কাগজ আনে টাকা বানায় ফেলে, কাদা আনে কবুতর হয়ে উড়ায় দেয়, হাতে রুমাল আনে আগুন ধরায় দেয়, দে না? জি স্যার। তো এইগুলো কি বাস্তব? ও স্যার। আমরা না মনে স্যার। করতাম বাস্তব, যারা দেখে তারা তো তন্ময় হয়ে দেখে, আজ তো মানুষকে দ্বিখণ্ডিত করে দিচ্ছে। তো এইরকম এক জাদুকর, 45 বছর বয়স, লিপলিকে ছিপছিপে গড়ন, শরীর পিটানো, মোষ, দেখতে তাকে অদ্ভুত লাগে, সেই রকম জাদু খেলা দেখাচ্ছে অডিটোরিয়ামে বসে। মাটি নিয়ে আসছে, রসগোল্লা হয়ে যাচ্ছে, কাগজ জি নিয়ে স্যার। আসছে, টাকার বান্ডিল হয়ে যাচ্ছে, জি স্যার। কাদা নিয়ে আসছে, হাত দিয়ে কবুতর হয়ে উড়ে যাচ্ছে। এই জাদু খেলা দেখতে দেখতে এক ছোট বাবু ছিল 7 বছর বয়সে, আর আবেগ ধরে রাখতে পারেনি, গ্যালারি থেকে লাফ দিয়ে স্টেজে চলে গেছে, যে বলছে জাদুকর কাকু, জাদুকর কাকু, এই সবই কি আপনার খেলা, আপনি দেখান। তখন জাদুকর বলছে, আমি কে তুই কে, আমি কেউ তুই কিছুই না বাজান, সবই মওলার খেলা। ঠিক আছে? কার খেলা? উপরে মওলার রাখি। খেলা। জি হ্যাঁ, স্যার। তো আমাদের এই আইনে আসলে আমাদের আর আপনাদের কিছু করার নাই খুব একটা। এই ফর্ম জি স্যার। গুলো কিভাবে হবে, কিভাবে ফিল আপ করতে হবে, কিভাবে এক জায়গা থেকে আর এক জায়গায় পরিবর্তন হলে সেটা সংশোধন হবে, মোটামুটি জাতীয় রাজস্ব বোর্ড তাদের আইনে নির্ধারণ করে দিছে, শুধু আমাদেরকে শিখে করে ফেলতে হবে। মিন আমি আর আপনি করব, কিন্তু করে দেবে মওলা। ঠিক আছে? আমরা এইটা আমরা আমরা এইটা নিয়ে আমরা আর ইয়ে করব না। স্যার, স্যার আর একটা জাস্ট না বললেই নয়, একটু বলি স্যার। বলেন। হ্যাঁ, আমরা স্যার একটু প্রশ্ন সময় দেবো, এখন বলেন, জি এটা যাবো তো আমরা অন্য স্যার, ক্ষেত্রে যাবো, প্রশ্ন বলেন। স্যার এই যে user, like, ধারাগুলো, স্যার, হুম হুম স্যার এই যে ধারাগুলো মানে এটা কি স্যার আহ, প্রত্যেক বছরই চেঞ্জ হয় নাকি স্যার মোটামুটি র্যান্ডম থাকে, জাস্ট কিছু কিছু চেঞ্জ হয়, যেমন স্যার যখন বাজেট হয় বা এরকম, এটা কি স্যার অনেকেই বলে যে প্রত্যেক বছর নাকি চেঞ্জ হয় নাকি স্যার, যে যেগুলো লিখছে স্যার সরকার থেকে যেগুলো আসে এটা একটা ধারাবাহিকতা মেনটেন করে স্যার, এটা একটু জানার দরকার ছিল। গুড। আপনি যেটা বলছেন, আপনি একটা জিনিস মনে করবেন, দিস ইজ দ্য ফাইন্যান্সিয়াল অ্যাক্ট। কি জি স্যার, আইন? জি স্যার। অর্থ আইন। অর্থ আইনের নেচার ক্যারেক্টার হচ্ছে প্রতি বছরই সময়ের প্রয়োজনে পরিবর্তিত হয়। আমাদের দেশে 3 ধরনের আইন বেসিক্যালি কাজ করে।
একটা হলো সিভিল ল, একটা হলো ক্রিমিনাল ল, একটা হলো ফাইন্যান্সিয়াল এর, ঠিক আছে? জি তো স্যার। সিভিল ল এবং ক্রিমিনাল ল এর খুব একটা পরিবর্তন হয় না, কিন্তু ফাইন্যান্সিয়াল অ্যাক্টের অর্থ আইন প্রতি বছর ব্যাপক হারে পরিবর্তন হয়। যেই পরিবর্তনগুলো আসে ওই ধারার ভিতরে পরিবর্তিত হয়, মানে ধারাটাকে যে বিলুপ্ত করে দিচ্ছে এবং ধারাটাকে একেবারে অমিট করে দিচ্ছে, নতুন নতুন ধারা ইম্পোজ করছে, ব্যাপারটা ওই রকম হয় না। কিন্তু ব্যবহার বিধি, প্রয়োগ বিধি প্রতি বছর পরিবর্তিত হয়। এই জন্য বাজেটের আগে আমরা খুব উৎসাহের সাথে বসে থাকি, কি পরিবর্তন হচ্ছে সেটা দেখবো, কি পরিবর্তন হচ্ছে সেটা দেখবো। এই জন্যই as a student of the VAT, as a student of the finance, all the times you have to be aware what the changes is coming. আপনি ঠিকই বলেছেন, প্রত্যেক বছরই পরিবর্তিত হয়, কিন্তু এটা যে একেবারে মোটামুটি সব পরিবর্তিত হয়ে যায় তা না। একটা বড় অংশ পরিবর্তিত হয় সেটাও না, কিছু অংশ পরিবর্তিত হয়, সেটা আমাদের নলেজে রাখতে হবে। মনে রাখবেন, আপনি ডাক্তার আর উকিল এরা যদি পড়ালেখা না করে তাহলে এদের প্রফেশন শেষ। এই জন্য এই আইনে কিছু পরিবর্তন হয়, এই পরিবর্তনগুলো আপনাদেরকে আহ দেখতে হবে এবং এই পরিবর্তনগুলোর সাথে আমাদের সংশ্লিষ্ট থাকতে হবে। পরিবর্তন হয়, তবে সব পরিবর্তন হয় তা না, কিছু পরিবর্তন হয়। ঠিক আছে, আর কোনো প্রশ্ন? স্যার আমি একটা প্রশ্ন করতে চাই। হ্যাঁ বলেন। আচ্ছা স্যার, যে এই প্রতি বছর যে বাজেটে যে চেঞ্জেস গুলো আসে ট্যাক্সের বা ভ্যাটের, আমি আমি বা আমরা হয়তো অনেকে আছি, সাধারণত আমরা চেঞ্জেস গুলো খেয়াল করি যে আহ হয়তো বা কোনো রাইটার বা আপনারা যারা আছেন যারা এগুলো কাজ করে, ওনারা হয়তো বা এগুলো সামারি করে দেয়, এই এই চেঞ্জ গুলো আসছে। হ্যাঁ, তখন আমরা হয়তো ওনাদের আর্টিকেলস বা নোটস গুলো কালেক্ট করে ওখান থেকে দেখি। তো ওনারা তো নিশ্চয়ই যে যখন সংসদে যে বাজেটটা হচ্ছে সেখান থেকে ডাটাগুলো কালেক্ট করতেছে, অথবা পরবর্তীতে গভর্নমেন্ট অথবা কোনো প্রেস রিলিজ বা কোনো কিছু ইস্যু করে যেখানে ওভারঅল চেঞ্জেস গুলা দেওয়া থাকে। তো আমার এই প্রশ্ন হচ্ছে স্যার, মানে এরা আসলে এই চেঞ্জেস গুলা গভর্নমেন্ট সামারি আকারে কোথায় দেয়? আমি যদি কোনো রাইটারের সামারি না ফলো করে সরাসরি নিতে চাই, তাহলে আমি কোথা থেকে কালেক্ট করবো? গুড। এটা হলো এক নম্বর, হলো বাজেট বক্তৃতা যখন হয়, বাজেট বক্তৃতা হয়ে গেলে ওই বছরে কি কি পরিবর্তন আসছে সেগুলো একটা ছোট ব্রোশিওর হয়, ঠিক আছে? ওই ব্রোশিওরের ভিতরে ওইগুলো থাকে, কোনগুলোতে কর বাড়ানো হলো, এরপরে আসলো বেসিক প্রথম থেকে আইনের কি পরিবর্তন হলো। তো আইনের পরিবর্তন, ভ্যাট আইনে এবং কাস্টমস আইনে এবং ইনকাম ট্যাক্স আইনে যে পরিবর্তন আসে সেগুলো ছোট একটা বই ব্রোশিওর সরকার করে, সেগুলো পাবলিক করে, কিনতে পাওয়া যায়। এর আরেকটা হলো এই যে পরিবর্তনগুলো হলো, এই পরিবর্তনগুলো কিভাবে বাস্তবায়ন হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উপরে একটা নির্দেশনা থাকে জাতীয় রাজস্ব বোর্ড থেকে, সেই নির্দেশনাগুলো কিনতে পাওয়া যায়। এরপরে হলো প্রত্যেক বছর দেখেন যে ভ্যাট এবং কাস্টমসের যে বইগুলো আছে এগুলো পরিবর্তিত হয়। এবছরও আমি বললাম রৌফ স্যারের সহজ ভাষায় নতুন ভ্যাট আইন, এই বইগুলো এই বছর আমাদের পাবলিশ হয়েছে 28শে জুলাই সম্ভবত। এই নতুন যে বিধানগুলো আছে ওই সংশ্লিষ্ট জায়গা সংশোধনগুলো সন্নিবেশন করে পাবলিশ করা হয়েছে। কাজে দেখবেন আপনি 25 সালের যে বই 24 সালের সাথে সব মেলবে না, যেইগুলো পরিবর্তন হয়েছে ওই আপ টু ডেট পরিবর্তনগুলো এই জায়গায় দেওয়া হয়েছে নতুন বইয়ে। এই জন্য আমি বলছিলাম যে সহজ ভাষায় নতুন ভ্যাট আইন বইটা যদি কেনেন এটা আপ টু ডেট, এবং এইটাতে নতুন এবং এই বছরে যে পরিবর্তন হয়েছে সেই তথ্যপত্রগুলো সবই অন্তর্ভুক্ত আছে। ঠিক আছে, জি স্যার, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। স্যার আমার একটা কোশ্চেন ছিল, হ্যাঁ সেটা হলো যেসব প্রতিষ্ঠান সিএম করে মানে কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং করে তাদের ক্ষেত্রে মূসক 6.1 আর 6.2 এটা কিভাবে মেনটেন করা হয় স্যার? 6.1 6.2 মেনটেন করবেন। আপনি কি করছেন, আপনি তো 6.5 দিবেন, 6.5 দিয়ে আপনি র মেটেরিয়ালস ট্রান্সফার করে দেবেন, ঠিক আছে? তো আপনি 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 কি করবেন, আপনি আপনি শার্ট বানাবেন 100 পিস, তো 100 পিস শার্ট বানানোর জন্য আপনার কিছু ফ্যাব্রিক্স লাগে, আপনার কিছু বাটন লাগে, আপনার কিছু জিপার লাগে, এগুলো তো তো এগুলো দিলেন। 100 পিস শার্টের জন্য আপনার 50 মিটার কাপড় লাগে, একটা উদাহরণ দিয়ে আপনি 50 মিটার কাপড় দিয়ে দিলেন। তো এই 50 মিটার কাপড় যখন আপনি লিখছিলেন, কোথায় লিখছিলেন? 6.1 লিখছেন না? জি আমার স্যার। কথা জবাব দেবেন, 6.1 লিখছেন তো? জি স্যার।
ওকে, তো 6.1 লিখছেন। আপনি ওই 6.3 দিয়ে আপনি ওই ম্যানুফ্যাকচারারকে, কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারারকে দিয়ে দেবেন। 6.1 ঢুকানোর জায়গায় আছে, মেইন প্রবেশের কলামও আছে, বের করার কলামও আছে। ঠিক আছে, আপনি ওই বের করার কলমে, ডেলিভারি কলামে 50 পিস দিয়ে দেবেন। আপনি এই 6.5 নাম্বার এত দিয়ে দিচ্ছি, আপনি ওই জায়গায় দেবেন। আপনার টোটাল ব্যালেন্স থেকে আপনার হয়তো 1000 মিটার ছিল, 50 মিটার কমে যাবে, 950 মিটার আসবে। এইবার কথা হলো, আপনার আপনার তো চলে গেল র মেটেরিয়ালস, আপনার আসবে কি ফিনিশ প্রোডাক্ট, ঠিক না? জি স্যার। ফিনিশ প্রোডাক্ট আপনি 6.2 তে পোস্টিং দেবেন। ঠিক আছে, ফিনিশ প্রোডাক্ট 6.2 তে পোস্টিং দেবেন। এই 6.2 তে আবার বেচার জায়গা আছে। ফিনিশ প্রোডাক্ট যেদিন আপনি বেচে দেবেন, ওই জায়গায় আপনি জমা করবেন, আবার ওই জায়গা আপনি ইয়ে করবেন, লিখে দেবেন ফিনিশ। জি স্যার, বুঝতে পেরেছি স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার আরেকটা হ্যাঁ, কোশ্চেন ছিল, সেটা হলো বলেন। এইটা তো হলো স্যার, আমি যাকে কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং যদি দেই সেই ক্ষেত্রে আমার প্রসেস এটা, বাট যে কোম্পানি আমার এই কন্ট্রাক্টটা নিচ্ছে ওই কোম্পানির ক্ষেত্রে কি স্যার? একেবারে ভাইস ভার্সা, একেবারে ভাইস ভার্সা। যখন আমরা প্র্যাকটিক্যালি দেখাবো তখন পানির মতো সহজ। যা জি স্যার। ক্রয় তাই বিক্রয়। ও যখন নেবে, ও তখন ওই ঠিক ওইভাবে তার খাতায় 6.1 পোস্টিং দিয়ে নেবে। সে যখন ডেলিভারি দেবে 6.2 তে ডেলিভারি দেবে। এর 6.2 সাথে ওর যে প্রস্তুত করবে আপনার পণ্য, তার 6.2 মিন তার পার্সেল সেলস, আপনার পার্সেল। সে তো সেল করবে না, সে ডেলিভারি দেবে, ডেলিভারিটা তার কাছে লিখবে, আপনি সেটা রিসিভ করে নেবেন। ভাইস ভার্সা, একেবারে ভাইস ভার্সা, উল্টাটা। জি স্যার, বুঝতে পারছি স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে আমরা যেই কথাগুলো বলছিলাম, যে যদি আমরা সংজ্ঞাকে বলা হয়, সংজ্ঞা যদি আমরা বুঝতে পারি, তাহলে এই সংজ্ঞা হলো আইনের 40% বোঝা গেল। আপনি কাকে কোন নামে ডাকবেন, তাকে তো নামগুলো আগে প্রপারলি জানতে হবে, মুখস্থ করা লাগবে। আমরা বলছি ব্যাট আইনে কিছু সংজ্ঞা আছে, সেই সংজ্ঞাগুলো প্রাথমিকভাবে আমরা একটু জানার চেষ্টা করব। হ্যাঁ, সবগুলো হয়তো আমরা পড়তে পারবো না, আমরা কিছু সংজ্ঞা আমরা এখানে পড়ব। সেই সংজ্ঞাগুলোর প্রথমটা হচ্ছে, সংজ্ঞাগুলো প্রথম পড়তে যে আমরা দেখব সংজ্ঞা কাকে বলে। সংজ্ঞা সম্পর্কে বলা হয়েছে কোন শব্দ, ধারণা বা বস্তুর অর্থ একটি সুনির্দিষ্ট এবং স্পষ্ট রূপে প্রকাশ করা। আমি এখানে বুঝছি উপকরণ, উপকরণ, উপকরণ। ভাই উপকরণ কি, সেইটা স্পষ্ট করে দিছে আইন, স্পষ্ট ভাবে প্রকাশ করছে। এটাই হলো সংজ্ঞা। এটি একটি শব্দ বা ধারণার বৈশিষ্ট্য, প্রকৃতি এবং অন্যান্য বিষয় থেকে তার পার্থক্য তুলে ধরে। গুড, আমরা আগেই সে কথা বলছি। আপনার ভিতরে একটা ধারণা আছে, সংজ্ঞা তা নাও হইতে পারে। আমরা উপকরণ, আমরা যখন প্রস্তুতকরণ দেখবো, সবার একটা আমাদের ধারণা আছে, একটা পণ্য তৈরি করতে গেলে অনেকগুলো উপকরণ লাগে। কিন্তু আমরা যখন সংজ্ঞা পড়বো, তখন ওই উপকরণের সংজ্ঞা পড়বো, তখন দেখবো একটা উপকরণ দিয়ে একাধিক পণ্য তৈরি করা যায়। আপনাদেরকে এটা কি বিশ্বাস হয়, একটা উপকরণ দিয়ে একাধিক পণ্য হয়? জি স্যার। বলেন তো একটা উদাহরণ। তাহলে কি হয় না স্যার? এটা হ্যাঁ, স্যার আবার একটু ফোন স্যার, কি স্যার যেটা বলেন যে হয় না? উপকরণ, স্যার চিনি দিয়ে সুগার দিয়ে স্যার অনেক কিছু হয় না স্যার? গুড, ভালো কথা বলছেন। জি স্যার। সুগার হয়, মলাসেস হয়, ঝুলা জি। গুড় হয়, কিরুয়ান কোম্পানি আবার লিকার তৈরি করে, তাড়ু তৈরি করে, এখন ঠিক দুধ না? দিয়ে স্যার দই হয়, ঘি হয়, মাখন হয়, হ্যাঁ, অনেক কিছু গুড তো হয় গুড, স্যার। দুধ দিয়ে জি স্যার। আপনি জি স্যার। আপনি সরিষা দেবেন, সরিষা দিয়ে কি হবে, তেল হবে, খৈল হবে। জি স্যার। আপনি জি স্যার। ধান দেবেন, ধান দিয়ে চাউল হবে, কুড়া হবে, কুড়া দিয়ে তেল হবে, তেলে আবার ডি অয়েল রাইস ব্রান থাকবে, আবার খৈল হবে, ঠিক না? রাইট স্যার। তাহলে জি স্যার। জি একটা স্যার। প্রোডাক্ট, উপকরণ দিয়ে একাধিক ফিনিশ প্রোডাক্ট তৈরি করার সুযোগ আছে। তাহলে এই কথাবার্তাগুলো স্পষ্ট করছে ধারা 2। ধারা 2-এ কি বলছে, 103টা সংজ্ঞার কথা বলছে। হ্যাঁ, আমরা যেগুলো বলছি আজকে আপনাদের একটু ওয়ার্ড মনে হতে পারে, কারণ আমরা প্র্যাকটিসে খুব একটা যাচ্ছি না। ফর্মগুলো আমরা একটু দেখালাম, এগুলো আমরা আপনাদেরকে একটু দেখাবো সংজ্ঞাগুলো কাকে বলে। সংজ্ঞা আইনের আইনের 2 নম্বর ধারাতে 103টা সংজ্ঞার কথা বলা আছে, বিধিতে 24টা সংজ্ঞা আছে। আমরা বলছি মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা 2016,
16তে 24টা সংজ্ঞা আছে। এর ভিতরে যে এসআরও গুলো আছে, যে এসআরও নিয়ে আমরা আলাপ করছি, প্রায় শতাধিক সংজ্ঞা আছে। এই সংজ্ঞা সবগুলো আমাদের লাগবে না, কিছু কিছু সংজ্ঞা আমাদের জন্য ইম্পর্ট্যান্ট, সেই জিনিসগুলো আমরা পড়ব এবং সেই সংজ্ঞাগুলো আমরা অ্যাজ এ গুড স্টুডেন্ট, অ্যাজ এ গুড লার্নার, অ্যাজ এ গুড ম্যানেজার আমাদেরকে সেটা জানতে হবে। যেরকম ধরেন এই আইনের সবাই আমরা বলি ব্যক্তি 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 ব্যক্তি, আরে অনেকে বলতে পারে ভাই আমার তো বড় কোম্পানি, আপনি ব্যক্তি বলেন কেন? সংজ্ঞাতে যে দেখবো বড় কোম্পানিকেও আইন ব্যক্তি হিসাবে সংজ্ঞায়িত করছে। ঠিক আছে, এই জন্যই আমাদেরকে আইনকে ভালোভাবে বুঝতে হলে সংজ্ঞা আমাকে ভালোভাবে বুঝতে হবে। যদি আপনাদের ভালো লাগে কিনা, যদি ভালো না লাগে বলবেন, আমরা অন্যভাবে বলার চেষ্টা করব। ক্লাস কি এখনো পর্যন্ত ভালো লাগছে কিনা? জি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার। আমাদের আরো অনেক ভালো লাগবে পরে আমরা যখন অ্যানালাইসিসে যাব, আমরা একটার সাথে যখন একটাকে আমরা কোরিলেট করব, আমরা যখন প্রসিডিউরে যাব, তখন দেখবেন বিভিন্ন বিষয়গুলো দেখব, প্র্যাকটিক্যাল গুলো দেখব, তখন আমাদের আরো ভালো লাগবে। শুধু আপনাদের যেটা হবে একটু অ্যাটেন্টিভলি নিয়মিত ক্লাসে পার্টিসিপেট করবেন। হ্যাঁ, সংজ্ঞা আমরা প্রথম সংজ্ঞাটা বলা হয়েছে আইনে, আপনারা বই দেখবেন, বইয়ে বলা আছে অনাবাসিক ব্যক্তি অর্থ এমন ব্যক্তি যিনি আবাসিক নহেন। আচ্ছা বলেন তো, এটা কোনো কথা হলো? অনাবাসিক কে? যিনি আবাসিক না। মানে আমি লাউ হ্যাঁ কদু কদু লাউ। বলেন কে? হ্যাঁ, বলতে চাচ্ছিলাম যে এর অর্থ এরকম তারা করেছে, লাউ মানে কদু, কদু মানে লাউ। হুম হুম হুম, সেটা ঠিকই বলেছেন। দুই বন্ধু দুই বন্ধু গ্রামে বাড়ি, হ্যাঁ, বহুদিন পরে তাদের ঢাকায় দেখা হয়েছে। তো এক বন্ধু গ্রাম থেকে ঢাকায় বেড়াতে আসছে, তো ঢাকায় থাকা বন্ধুর সাথে দেখা হয়েছে, কয় দোস্ত কেমন আছিস তুই? কয় দোস্ত আমি তো ভালো আছি। তো যেই বন্ধু গ্রাম থেকে আইছে, সে মনে করছে আমার দোস্তর বাড়ি কোথায়, সে ঢাকায় কোথায় থাকে, আমি ঠিকানাটা একটু জানি। ঠিক আছে, তো ঢাকায় থাকা বন্ধুকে বলছে, দোস্ত তোর বাসা কোন জায়গায় রে? তো বললো যে ভাই হাসপাতালের সামনে। তো ঢাকায় তো হাসপাতাল কতগুলো, অনেক আছে না? অসংখ্য। অনেক তো স্যার। তো বুঝতে পারিনি। তো বললো হাসপাতাল কোথায়? কয় ভাই হাসপাতাল আমার বাড়ির সামনে। তো এই গল্পটা তো অন্যভাবে শুনছি স্যার। হুম? হ্যাঁ, কি হয়েছে বলেন? এই গল্পটা আমি অন্যভাবে শুনছি। যেটাই হোক বোঝানোর জন্য হতো। তো বললে জি স্যার। হাসপাতাল কই রে, তোর বাড়ি? তোর তাহলে বলে আমার বাড়ি হাসপাতালের সামনে। জি স্যার। কয় ভাই দুটো কোন জায়গায়? কয় সামনাসামনি। ঠিক আছে, তো ব্যাপারটা হলো এরকম। তো আসলে তো সত্যি ঘটনা তো সত্য, তার তো দুটোই সামনাসামনি কিনা? জি স্যার। হুম, জি স্যার। সামনাসামনি। হ্যাঁ, তো আমাকে বলছে যে অনাবাসিক ব্যক্তি, অনাবাসিক যে আবাসিক না, তাহলে আইনের 1 নম্বর ধারাতে বলছে অনাবাসিক ব্যক্তি আবাসিক না, 15 নম্বর ধারাতে এসে আবাসিক ব্যক্তির সংজ্ঞা দেয়া আছে। এই জন্যই আইনে তো 1 2 3 অনেকগুলো অনেকভাবে বলা আছে। আমরা একটু বোঝার জন্য, যেহেতু উই আর দা ভেরি মাচ এলিমেন্টারি লেভেল, আমার যতটুকু লেখাপড়া এবং জ্ঞান আছে আপনাদের জন্য আমি এইগুলো এক জায়গায় করার চেষ্টা করছি। ঠিক আছে, তাহলে অনাবাসিক ব্যক্তির সাথে আবাসিক ব্যক্তির কিছু পার্থক্য আছে ভ্যাট আইনে। অনাবাসিক ব্যক্তি যদি বাংলাদেশে কোনো অর্থনৈতিক কার্যক্রম করে তাহলে তাকে ভ্যাট দিতে হবে, কিন্তু সে নিজে ভ্যাট দিতে পারবে না, তার একজন এজেন্ট নিয়োগ করতে হবে, এটা আইনি বাধ্যবাধকতা। কিন্তু আবাসিক ব্যক্তি নিজের কাজ নিজেও করতে পারে। হ্যাঁ, এই জন্যই আমাদের উই নিড টু মেক আউট দ্য ডিফারেন্সেস ইন বিটুইন আবাসিক অ্যান্ড অনাবাসিক, মিন রেসিডেন্সিয়াল নন রেসিডেন্সিয়াল। হ্যাঁ, তাহলে আমাকে বলছে অনাবাসিক ব্যক্তিকে হু ইজ নট দ্য রেসিডেন্সিয়াল এট অল এট দ্য স্পিচ অফ দ্য ল, আইন অনুসারে যে আবাসিক না সে হচ্ছে অনাবাসিক। তাহলে আমরা দেখবো আবাসিককে। আবাসিককে 15তে যে বলছে যিনি বাংলাদেশে স্বাভাবিকভাবে বসবাস করেন। এগুলো আপনাদের একটু মুখস্থ রাখতে হবে, না হলে হবে না, সংজ্ঞাগুলো মুখস্থ রাখা লাগে, কারণ এইগুলো কর্তা ব্যক্তিরা নির্ধারণ করে দিচ্ছে। তাহলে কি হলো, স্বাভাবিকভাবে যিনি বাংলাদেশে বসবাস করেন, মিন বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক বাংলাদেশের আবাসিক। চলতি অর্থ বছরে 182 দিবসের অধিককাল বাংলাদেশে অবস্থান করেন কোন নাগরিক
সে কি আছে চলতি বছরে 182 দিন বাংলাদেশে অবস্থান করছে, সে আবাসিক। কোন বর্ষপঞ্জির 90 দিবসের অধিককাল বাংলাদেশে অবস্থান করেন এবং উক্ত বর্ষপঞ্জির অব্যবহিত পূর্ববর্তী 4 বছরের মধ্যে 365 দিবসের অধিককাল বাংলাদেশে অবস্থান করেন। দেখেন একটার পরে একটা কন্ডিশন কিন্তু লাগতে আছে। প্রথম বলছিলাম স্বাভাবিকভাবে বসবাস করে, পরে বললাম ভাই এসব দরকার নেই, এক পঞ্জিকা বর্ষে চলতি বর্ষতে যদি সে 182 দিন থাকে তাহলে সে আবাসিক। ভাই 182 দিনও থাকে না, 90 দিন আছে, তখন আইন বললো 4 বছর খোঁজো, কন্টিনিউয়াস পূর্ববর্তী 4 বছরে যদি 365 দিনের বেশি থাকে তাহলে সে আবাসিক। এইগুলো আপনাদেরকে মুখস্থ রাখতে হবে। এরপরে বলছে নিম্ন বর্ণিত সত্তাও আবাসিক। সেগুলো কি কি? কোম্পানি, যদি উহা বাংলাদেশের আইনে নিগমিত হয় এবং উহার নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনার কেন্দ্রস্থল বাংলাদেশে হয়। মিন একেবারে লন্ডনে একটা কোম্পানি, সেই কোম্পানি রেজিস্ট্রেশন হয়েছে বাংলাদেশের আইনের অধীন এবং তার ব্যবস্থাপনা বাংলাদেশে হয়। এখন সব তো অনলাইন, অনেক কোম্পানি বাংলাদেশ থেকে হইতে পারে, এরকম যদি হয় তাহলে সে আবাসিক। ট্রাস্ট, কোন ট্রাস্ট যদি হয়, এই ট্রাস্ট যদি বাংলাদেশে আইনে হয় এবং এর ব্যবস্থাপনার কেন্দ্রস্থল যদি বাংলাদেশে হয়, একই। এটা ট্রাস্ট ব্যতীত ব্যক্তি সংঘ অন্য যা কিছু হোক, সেইটা যদি তার পরিচালনার কেন্দ্রস্থল যদি বাংলাদেশে হয়। আপনি এটা মনে রাখবেন, কেন্দ্রস্থল কিন্তু সব কিছুই বাংলাদেশ থেকে হবে তা নয়। মেইন সবকিছুর কেন্দ্র যদি বাংলাদেশে হয়, যাবতীয় কার্যক্রম যদি বাংলাদেশের আইন অনুসারে পরিচালিত হয়, তাহলে সেটা আবাসিক। আর একটা হলো সকল সরকারি সত্তাধীন, বাংলাদেশ সরকারের দূতাবাস আছে লন্ডনে, এ আবাসিক। আমেরিকাতে আবাসিক। সোনালী ব্যাংকের কোম্পানি আছে ইউকেতে, সে আবাসিক। তাহলে বোঝা গেল আবাসিককে আমরা অনাবাসিক দেখছিলাম। অনাবাসিক হলো এই কন্ডিশন গুলো যদি অ্যাবসেন্ট থাকে, দ্যাট পারসন উইল বি নন রেসিডেন্সিয়াল। কোনো সমস্যা আছে এটা বুঝতে? না স্যার। একেবারে পানির মতো সহজ, হ্যাঁ, কিন্তু পড়তে হবে। এইবার আসেন ব্যক্তি। 74-এ আমরা পড়ছি ব্যক্তি, আমরা এর সাথে সংশ্লেষ করে নিয়ে আসছি। কি করলাম? একের পরে পড়লাম 15 পরে আমরা ফাট করে চলে গেছি 74-এ। 74-এ কেন গেছি? ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং টুয়ার্ডস দ্য অডিয়েন্স, আপনারা যাতে বুঝতে পারেন। তাহলে একজন একটু পড়েন তো, এই ব্যক্তি কাকে বলে? একজন ব্যক্তি পড়েন। অর্থ স্বাভাবিক কোনো ব্যক্তি এবং নিম্ন বর্ণিত সত্তা উহার অন্তর্ভুক্ত হইবে, যথা ক কোনো কোম্পানি, কোনো ব্যক্তি সংঘ, কোনো সরকারি সত্তা, কোনো বৈদেশিক সরকার বা তৎকর্তৃক নির্ধারিত কোনো বিভাগ বা নিযুক্ত কোনো কর্মকর্তা, কোনো আন্তর্দেশীয় ও আন্তর্জাতিক সংগঠন, সম্পত্তি উন্নয়নে যৌথ উদ্যোগ বা অনুরূপ কোনো উদ্যোগ বা অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান। তার মানে কি হলো? ব্যক্তি মানে স্বাভাবিক। তা আপনি রহিম, আপনি যে বললেন আপনার নাম কি পড়লেন? মোহাম্মদ জুলহাস। জুলহাস সাহেব ব্যক্তি। জুলহাস সাহেবের একটা কোম্পানি আছে, এই ব্যাট আইনের ভাষায় সেও কোম্পানি। একটা বিদেশি এজেন্সি ইউএনডিপি আমার কাছে ব্যক্তি। ঠিক আছে, আন্তর্জাতিক সংগঠন কি? ইউএনডিপি আন্তর্জাতিক সংগঠন না? জি স্যার। বাংলাদেশের বড় কোম্পানি এসিআই ফর্মুলেশনস, এসিআই ব্যক্তি। আইনে 74 নম্বর ধারা 2 উপধারা 74 বলছে এই বিষয়গুলো সবই ব্যক্তি, মানে প্রত্যেকটা বিষয়কে, প্রত্যেকটা প্রতিষ্ঠানকে আমি যদি ব্যক্তি হিসাবে ডাকি ভুল নাই। এই জন্য আইনে অনেক জায়গায় যখন দেখবেন আপনাদের কনফিউশন হবে, বলছে ব্যক্তি ব্যক্তি ব্যক্তি, ব্যক্তির উপরে কর আরোপ হবে, ব্যক্তির উপরে পানিশমেন্ট হবে, ব্যক্তি রিওয়ার্ড পাবে, ব্যক্তি ফেরত পাবে, ব্যক্তি উচ্ছেকর্তন করবে, তখন কনফিউশন হয়ে যায়। ভাই ব্যক্তি হবে কেন, এটা তো কোম্পানি। ডেফিনেটলি নো। আইন বলছে বিদেশি প্রতিষ্ঠানও কোম্পানি, বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানও কোম্পানি, স্বাভাবিক ব্যক্তিও কোম্পানি, কোম্পানিও ব্যক্তি, ঠিক ভাইস ভার্সা। তাহলে এই ধারণা তো আর ভুলভাল হবে না, মনে থাকবে না? জি স্যার।
ওকে, জি স্যার। আমরা এখানে সময় দেব না বেশি। এইবার হলো অপরাধ। অপরাধটা আমাদেরকে জানতে হবে। আমরা এখানে বলছি যে ভ্যাট আইনে তিন ধরনের অনিয়ম আছে। একটা হলো বেআইনি কাজ আছে। ভ্যাট আইনে কয় ধরনের বেআইনি কাজ? ধরনের স্যার। তিন ধরনের। একটা হলো অনিয়ম করে। অনিয়মটা কি? অনিয়ম হলো ধরেন আমার একটা মূসক সার্টিফিকেট আছে, মূসক সার্টিফিকেটের নম্বরও 2.3 আপনাদেরকে বলছি, সরকার একটা সার্টিফিকেট ইস্যু করে দেয়। এই সার্টিফিকেটেরটা নিয়ম হলো আমার অফিসে যেই জায়গায় দেখা যায় দৃশ্যমান জায়গাতে আমার টাঙায় রাখতে হবে। আমি টাঙায় রাখতে পারি নাই, এটা হলো অনিয়ম। ঠিক আছে? অনিয়মটা বুঝছেন তো? এর রেসপন্স করবেন। অনিয়ম বুঝতে পারছেন কিনা? জি জি স্যার, জি স্যার, স্যার। এই সার্টিফিকেটটা অনিয়ম টাকা রাখার নিয়ম, কিন্তু আমরা ডয়ারে রাখা রাখি দিলাম, এটাই তো অনিয়ম। রাখি নাই। আমাকে প্রত্যেক মাসে রিটার্ন দাখিল করতে হবে। ভাই আমি যে কোনো কারণে রিটার্ন দাখিল করতে পারি নাই, এটা অনিয়ম। অনিয়মের জন্য আমরা জরিমানা, ফাইন হইতে পারে। ঠিক আছে? স্যার ওই এই যে কোম্পানিতে যে ভ্যাটের লোকেরা যায় এনবিআর স্যার, এইগুলোই কি ধরে স্যার? হ্যাঁ, ধরে এই মানে। যেমন স্যার গত পরশুদিন একটা হামলা চালাইছে আমাদের এখানে স্যার, হ্যাঁ, এনবিআর একসাথে স্যার। তাহলে স্যার ওই যে ফাইল টাইল জব্দ করছে, তাহলে স্যার এইগুলো মানে না দেখে কি স্যার এইগুলো হয় স্যার? এটা আমার হ্যাঁ, একটা হ্যাঁ, জাস্ট জানা। এই ফাইল জব্দ করা ভাইয়ের নাম উচিত। কি? ভাইয়ের নাম তো ইউজার দেখাচ্ছে, ভাইয়ের নাম তো আহ, আসতেছে না। আহ, ভাই আমার নাম হচ্ছে নিজামুদ্দিন ভাই। নিজামুদ্দিন, একটু জি ওই জি। যে সাজিদুল বাইরে দিয়ে কারেকশন করে নিয়েন, নাম হ্যাঁ ইউজার আচ্ছা, আসছে তো। আচ্ছা ঠিক আছে স্যার। যেটা বলতেছিলাম স্যার, হুম। ফাইলগুলো নিচে ল্যাপটপ নিয়ে গেছে স্যার। তো এখন স্যার এটাই জানা দরকার স্যার, এই আইনগুলো স্যার যদি কেউ করে তাহলে কি স্যার ওই অপরাধগুলো হয় কিনা স্যার? না, এইগুলো যে নিয়ে গেছে এটা অপরাধের জন্য নেয়নি। হ্যাঁ, এইটা নিয়ে গেছে কি তারা আসতে পারে, নিতে পারে। আমরা জি ওই স্যার। যে ধারা 73 থেকে পড়ব যে তারা তল্লাশি করতে পারে, তারা অনুসন্ধান করতে পারে, তারা দলিলপত্র জব্দ করতে পারে। এখন দলিলপত্রের সংজ্ঞা আছে। আমরা এতদিন জানতাম দলিল মিন খাতাপত্র লেখা কিছু। আমরা যখন সংজ্ঞা পড়ব, সংজ্ঞাতে পরিষ্কার করে বলা আছে কম্পিউটার, কম্পিউটার রিবন, হার্ড ডিস্ক, ল্যাপটপ, অ্যাক্সেসরিজ, যাতে কোনো তথ্য সংরক্ষিত রাখা যায় সেটাও দলিল। আইনে বলা আছে সে দলিল জব্দ করতে পারবে, কোথাও বলা নেই সে ল্যাপটপ জব্দ করতে পারবে, ও কিন্তু আচ্ছা। দলিলের সংজ্ঞায় ওটা বলা আছে। আমি কি বোঝাতে পারছি? জি স্যার রাইট স্যার। এই জন্য সে দলিল, তার সন্দেহ হয়েছে, সে দলিলপত্র আপনার কাছ থেকে জব্দ করছে। কিন্তু এই দলিলপত্র সে এমনিতেই জব্দ করতে পারবে না। আপনার কাছে কি কি জব্দ করছে সেটা একটা তালিকা দিয়ে গেছে। ওই দেখেন তালিকাটা, ফর্ম আছে 12.3, একটা ফর্ম দিয়ে জি গেছে না? জি স্যার। দিছে তো, হ্যাঁ 12.3 দিছে তো। হ্যাঁ হ্যাঁ, দিছি দিয়ে স্যার। দিছে। ওইটা সে নিয়ে যাবে, নিয়ে যে চেক করবে। চেক করলে আগে আইন ছিল যে সহকারী কমিশনারের নিচে নয়, এইবার আছে যে রাজস্ব কর্মকর্তা তার নিজস্ব সার্কেলের এলাকায় যে কোনো জায়গাতে সে অনুমোদন করবে, সেখানে যাইতে পারে। ঠিক আছে? এইটা এখন এইটা জব্দ করলো। জব্দ করার অর্থই আপনার উপরে কিন্তু সে কর নির্ধারণও করতে পারবে না, কর আরোপও করতে পারবেন না। এইটা নেয়ার পরে দেখবে যে আপনার এখানে ভুল হয়েছে, অন্যায় হয়েছে, কর কম দিচ্ছেন। হ্যাঁ, তখন সে কি করবে? আপনাকে জি স্যার। কর নির্ধারণ করতে পারে। আর জরিমানা সে যখন আসছে অফিসে এসে জিজ্ঞেস করছে যে আপনার 2.3টা কই, আপনি ড্রয়ার থেকে বের করছেন, আপনি আইরেন্স জি থেকে স্যার। বের করছেন, তখন বললো আপনার এটা রেঞ্জে কেন, আপনার এটা তো টাঙ্গা রাখার কথা ছিল। ফাট করে ধারা 85 ইং অনুসারে আপনাকে 10,000 টাকা জরিমানা করে দিতে পারে। এইটা হলো অনিয়ম। ও, আর যদি আপনি কর কম দেন, আপনার চেক টেক করে দেখলো আপনি কর কম দিয়েছেন, সেটা হলো কি হবে? ফাঁকি। তাহলে আমরা অনিয়ম জানলাম আর ফাঁকি জানলাম। ঠিক আছে? তাহলে অনিয়ম এবং ফাঁকি জানলাম, তাহলে অপরাধটা কি? অপরাধ হলো, এইগুলো একটু পড়বেন, আমি তো আর সব পড়বো না, পড়তে গেলে অনেক সময় লাগবে, আপনারা পড়ে নেবেন। মূল কথা হলো আমি যে তথ্য উপাত্ত কর্তৃপক্ষকে সরবরাহ করব সেগুলো ভুল, বেঠিক, সঠিক না, মিথ্যা, ফ্যাব্রিকেটেড, জালিয়াতি, এইরকম যদি কিছু হয় তাহলে সেটা অপরাধ। আর একটা হলো যারা সরকারি কাজ করবে সেই কার্যক্রমে বাধা দেওয়া,
সেটা অপরাধ। আর একটা জিনিস হলো যে যে বাধা দিবে সেই বাধা দেওয়া লোকটাকে সহযোগিতা করা, সেটা হলো অপরাধ। আর একটা হলো যে এই ধরনের অন্যায় করছে, অপরাধ করছে, তাকে কোনোভাবে সহযোগিতা করা, সেটাও অপরাধ। এইগুলো হবে অপরাধ। আপনি একটা রিফান্ড পাবেন না। আপনি আমরা ওই যে বলছি একটু আগে, আপনি যদি সরকারের কাছে পাওনা হন, সরকার আপনাকে ফেরত পাবে। আপনি পান না, জাল জালিয়াতি করে কাগজ তৈরি করছেন, করে আপনি ফেরত নিয়ে নিছেন, এটা হবে অপরাধ। ঠিক আছে, এটা হলো অপরাধ। এই ধরনের কাজ যদি হয়, সেইটার বিচার করবে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। তবে এই মামলা বেইলাবল, বেইলাবল এবং নন নন কগনিজেবল। এখন হোয়াট ইজ দ্য বেইলাবল এবং নন কগনিজেবল কি? নন কগনিজেবল হচ্ছে অআমলযোগ্য। আপনার কাছে, আপনি কোর্টে গেলেন, আপনাকে ধরে যদি নিয়ে যায়, আপনাকে কোর্টে দাঁড়ালে আপনার জামিন হয়ে যাবে, এটা হলো অআমলযোগ্য এবং নন বেইলেবল, সরি বেইলেবল। অব্যাহতিপ্রাপ্ত সরবরাহ, আপনারা এটা দেখবেন ধারা 26-এ যেই সমস্ত ক্ষমতা দেওয়া আছে, এই সমস্ত যেই সমস্ত সরবরাহের কথা বলা আছে ধারা 26, এই 26-এ গেলে সেগুলোতে আপনাকে কর দেওয়া লাগবে না। অব্যাহতিপ্রাপ্ত আমদানি ঠিক সেটা, যেটার উপরে আমদানিতে কর নাই, সেটা হলো অব্যাহতিপ্রাপ্ত। অব্যাহতি মানে কি, আমার এটা নাই, আমি দিব না, এই অর্থটা আপনারা খুব ভালোভাবে মুখস্থ রাখবেন। অর্থ কাকে বলে মনে রাখতে হবে। অর্থের অর্থের সরবরাহের উপরে ভ্যাট আরোপিত হয় না। কি বললাম বলেন তো? অর্থ বলেন। অর্থের সরবরাহের উপরে ব্যাট আরোপিত হয় না। কোনো সুযোগ নাই। এই জায়গায় যাকে অর্থ বলছে, কোনোভাবে যদি আপনার উপরে এইটার উপরে ভ্যাট আরোপ করে, আপনি যদি প্রমাণ করতে পারেন এটা অর্থের সরবরাহ, আপনি মাপ পেয়ে যাবেন। এই জন্য এই জিনিসগুলো আপনাদেরকে একেবারে খুঁটস্থ রাখতে হবে যে ভ্যাট আইনের ভাষায় অর্থ কাকে বলে। ভ্যাট আইনের ভাষায় অর্থ, কাস্টমস আইনের ভাষায় অর্থ পার্থক্য আছে। হ্যাঁ, এই জন্যই অর্থটা আপনারা মুখস্থ রাখবেন। এবং এইটা শুধু মুখস্থ রাখবেন তা না, আজকে মুখস্থ রাখবেন, কালকে ভুলে যাবেন, হবে না। আপনি মুখস্থ রাখবেন আর ভুলবেন না। একজন একটু পড়েন তো, অর্থ কাকে বলে? অর্থ হলো বাংলাদেশ বা যে কোনো দেশে প্রচলিত কোনো মুদ্রা, লিগাল টেন্ডার এবং নিম্ন বর্ণিত দলিল আদি ও উহার অন্তর্ভুক্ত তথা বিনিময় দলিল, নেগোসিয়েশন ইনস্ট্রুমেন্ট, নেগোশিয়েবল প্রমিসরি নোট, ব্যাংক ড্রাফট, পোস্টাল অর্ডার, মানি অর্ডার বা সমতুল্য দলিল, ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড বা অ্যাকাউন্ট ডেবিট বা ক্রেডিটের মাধ্যমে সরবরাহ। সরবরাহ। আরো দু একটা আছে, আমরা এই কথাগুলো লিখছি, এইগুলোর ব্যাখ্যা একটু বলেন তো, কে কি বুঝি আমরা? তার অব্যয়প্রাপ্ত সরবরাহ অর্থ ধারা 26 উল্লিখিত অব্যয়প্রাপ্ত সরবরাহ, এটা স্যার একটু এর একটু স্যার বোঝা দরকার ছিল। 26-এ অব্যাহতি প্রাপ্ত, গুড গুড। আমাদের অব্যাহতি সরবরাহ কি, কিছু কিছু সরবরাহ আছে সেটার উপরে সরকার মাফ করে দিছে, অব্যাহতি দিয়ে দিছে, সেটা দেয়া লাগবে না। যে রকম ধরেন আপনি আমার কাছে ধরেন আমার কাছে কি দিলেন, 5 কেজি চাল আপনার কাছ থেকে আমি যে কোনো নিয়ে আসলাম, ধরেন আপনাকে সরবরাহ দিলেন, এই চালের উপরে আপনার ইয়ে নাই, ভ্যাট নাই, সরকার মাফ করে দিছে। কি দিয়ে মাফ করে দিছে? ফার্স্ট শিডিউল দিয়ে মাফ করে দিছে। আমাদের কি ছিল? করোনা টিকা, করোনার ইনস্ট্রুমেন্টের উপরে একসময় ভ্যাট ছিল, যখন করোনা মহামারী হলো সরকার সেটাকে মাফ করে দিল। ঠিক আছে, আমাদের মাঝে মাঝে ম্যালেরিয়া হয়, হ্যাঁ, বিভিন্ন ধরেন আমাদের আমদানি রিসেন্ট যে আগুন লাগলো ইম্পোর্টে, ওটা তো স্যার সরকার এখন মাফ করে দিল না, ওই যে ভ্যাটটা অতিরিক্ত। হ্যাঁ, মাফ করে দিল। এই যে ওই ক্ষমতাটা দেওয়া আছে সরকারকে 126 নম্বর ধারাতে। ঠিক আছে, 126 নম্বর ধারাতে এইরকম যে কোনো সময় রাষ্ট্রের প্রয়োজনে সরকার এটা করতে পারে। আর ধারা 26-এ যেটা অব্যাহতি আছে সেটা অব্যাহতি থাকে। হ্যাঁ, এই জন্যই বলা আছে 26 অনুসারে যদি কোনোটাই অব্যাহতি থাকে সেটা পাবে, আর 126 অনুসারে যদি কোনো নতুনটাতে ঘোষণা করে সেটাও।
এটা হলো জি স্যার, যেটা অব্যাহতি। যদি অব্যাহতির ইনস্ট্যান্ট। অর্থ হলো আমি ওটা জি নাই, আমার নাই, আমি জি দেব না। স্যার, জি স্যার, বুঝতে পারছি। বলেন, জি আর কোনো প্রশ্ন? না স্যার, স্যার একটা কোশ্চেন ছিল আমার, সেটা বলেন। হলো আমি কোনো র ম্যাটেরিয়াল থেকে এমন কোনো প্রোডাক্ট তৈরি করলাম, যেমন দুধ থেকে পনির, ঘি বা আদার্স কোনো প্রোডাক্ট। এখন স্যার যে প্রোডাক্ট গুলো আমি তৈরি করছি এর ভিতরে কিছু প্রোডাক্ট আছে অব্যাহতি প্রাপ্ত, মানে মানে হলো ভ্যাট ছাড়া, ভ্যাট এক্সেমটেড, মানে সেই ক্ষেত্রে স্যার এটা কিভাবে কি করতে হবে বা এটা কিভাবে? কেউ আছেন উনি একটা প্রশ্ন করছে, আমরা তো প্রাথমিক লেভেলে অনেকেই জানে না, এই প্রশ্নগুলো পরে আসবে, আমরা সেটা নিয়ে আলাপ করব। উনি একটা প্রশ্ন জিজ্ঞেস করছেন, সেটা হলো উনি একটা পণ্য তৈরি করেন, আপনার কি ফিনিশ প্রোডাক্টে ভ্যাট আছে? জি স্যার, আছে স্যার। ফিনিশ প্রোডাক্টে ভ্যাট আছে, আর কিছু উপকরণ আছে অব্যাহতি, তাই তো? স্যার এরকম নাকি? স্যার কিছু প্রোডাক্ট আছে যেগুলো স্যার ইম্পোর্টেড স্টেজে আমি স্যার অলরেডি ভ্যাট এসডি এগুলো সব দিয়ে আসছি, হুম। আর কিন্তু যখন ফিনিশ গুড প্রোডাক্টটা ফিনিশ গুডে কনভার্ট করতেছি তখন আমার এটা অব্যাহতি প্রাপ্ত, মানে সেই ক্ষেত্রে আমি যে ভ্যাটটা দিয়ে আসছি স্যার এটা কিভাবে এক্সেমশন নিব বা Right. এবার এটার একটা প্রশ্ন কি আমি একটু বলে দিই, যেহেতু আজকে প্রাথমিক দিন, মনে রাখবেন শুধুমাত্র এই যে বললাম না কিতাবি কথাবার্তা, আপনারা এত সময় বলছিলাম যে আমরা এত সময় কি বললাম যে করের উপরে কর হবে না, বলছি আমি, স্যার। মনে আছে? জি জি, সংযোজনের উপরে কর হবে বলছিলাম। জি স্যার। হ্যাঁ, সংযোজনের উপরে, আইনে জি স্যার। ছোট্ট করে বলা আছে শুধুমাত্র অব্যাহতি পাওয়া যাবে আদর্শ হার এবং শূন্য হার। কোনটা? আদর্শ হার এবং শূন্য হার। শূন্য হার। এখন আপনি শূন্য হার মানে শূন্য, অব্যাহতি মানে তো শূন্য নাকি? ক্লাস স্যার। অব্যাহতি মানে কি শূন্য না বেশি আছে কিছু? জি স্যার, শূন্য স্যার। শূন্য স্যার। শূন্য। কিন্তু আইনে অব্যাহতি বলা আছে 26 নম্বর ধারায়, আর শূন্য বলা আছে জি। 21 নম্বর ধারায়। ও আইনে আচ্ছা। যদি শূন্য আর স্ট্যান্ডার্ড হয়, আদর্শ আর হয়, তাহলে আপনি পাবেন। আর যদি কোনো উপকরণ কিনে আপনি অব্যাহতিতে বেচেন, ভাই সোজা কথা, আপনি কোনোটা পাবেন না, কোনোটা রিয়াত পাবেন না, আপনি সমন্বয় করতে পাবেন না, মানে রিয়াত রিবেট পাবো না স্যার। পাবেন না, মিন ক্রেডিট পাবেন না, জি, রিবেট পাবেন না, রিয়াত পাবেন না। এটা হলো জি স্যার। ভাষা। কি বললাম? শুধু 15 এবং শূন্য। কত কত? 15 15 এবং শূন্য। শূন্য, আদর্শ হার এবং শূন্য হার। এই দুই, বললেন আগে কত ভালো লাগতেছিল যে আমি বললাম এটা সংযোজন ছাড়া হবে না, এটা করের উপরে কর নেব না। এই জায়গাগুলোতে আমাদের ফেলাসি আছে, আমাদের ভুল ভ্রান্তি আছে, প্রত্যেক বছর কিছু সংশোধন হয়, আবার নতুন কিছু ভুল আসে, এইভাবে চলছে। ঠিক স্যার আছে। আমি, স্যার একটু এটা যদিও জানা কথা, একটু অ্যাড করি স্যার আপনার এই কথার সাথে সিমিলার। স্যার সেটা হচ্ছে যে যেমন স্যার ফুড নন ফুড, যেমন স্যার ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে, যেমন স্যার আমি কিছুদিন আগে একটা কোম্পানি ছিল যে নন ফুড, যেমন ট্রান্সফর্মার যে বানাইতে যে স্যার পুর আইটেম গুলো লাগে, ওয়েল, তেল ইত্যাদি। আর ফুড আইটেম যেমন স্যার ওই যে প্রাণের যেমন স্যার দুধ ইত্যাদি যে বানায়, এই আর কি। যেমন স্যার এগুলো ক্লাসিফিকেশন অনুযায়ী স্যার দেওয়া আছে না স্যার, কোনটার উপরে রিবেট পাবো কোনটার উপরে পাবো না স্যার, যেটা আপনি এখন মানে হ্যাঁ, বললেন স্যার। ডেফিনিট কথা হলো জি স্যার। ক্লাসিফিকেশন। আমার বাক্য পরিষ্কার, ধারা জি স্যার। 46 বলছে আমার একটা প্রোডাক্ট তৈরি করতে 10টা উপকরণ লাগে, এই জি স্যার। 10টা উপকরণের 10টাতেই আমার ব্যাট আছে, কিন্তু আমার 10টা প্রোডাক্ট দিয়ে যেই পণ্য তৈরি করছি ওইটা অব্যাহতি, আমি পাবো না, আমি রিয়াত ও পাবো না। কিন্তু আইনে 15 নম্বর আমাদের মূসক শোনা যাচ্ছে না? হ্যাঁ, জি স্যার, শোনা যাচ্ছে স্যার। আমি বলি, আমাদের মূসক আইনে মূসক আরোপিত হয় ধারা 15 নম্বর ধারায় বলা আছে যে আদর্শ হার হবে 15%। তবে সরকার ইচ্ছা করলে যে কোনো পণ্যকে অব্যাহতি দিতে পারে, হ্রাসকৃত হার করতে পারে, সুনির্দিষ্ট কর করতে পারে। তার নিচে বলা আছে এতদা সত্ত্বেও যদি কেউ হ্রাসকৃত অথবা অব্যাহতিপ্রাপ্ত সরবরাহকে আদর্শ হারে সরবরাহ করতে চায়, তাহলে সে করতে পারবে। এখন আপনি হিসেব করবেন যে আপনার উপকরণ রিয়াত নিলে আপনার লাভ হয় নাকি রিয়াত না নিলে লাভ হয়। যদি দেখেন আপনার 10টা পণ্যের ভিতরে 9টার আপনার উপকরণে আপনার ভ্যাট আছে, তাহলে আপনি রিয়াত নিয়ে নেবেন, দেখা যাবে আপনি ভ্যাট দিয়েই বেচবেন, তখন আপনার লাভ হবে। হিসেব জি করতে স্যার। হবে অ্যাজ এ গুড ম্যানেজার
আপনি জি স্টুডেন্ট হিসাবে আপনার এমপ্লয়ারকে, আপনার ইনস্টিটিউটকে আপনি হিসেব দেবেন, প্রজেকশন দেবেন। জি এইটা স্যার আমার অব্যাহতি। অব্যাহতি হলে কোনো ক্রমেই রিয়াত পাওয়ার সুযোগ নাই, আইন রহিত করে দিছে। কিন্তু আমি একটা পণ্য উৎপাদন করি 100 টাকায়, 10টা উপকরণ কিনি, 10টাতে আমি ভ্যাট দিই, তাহলে 15 জি টাকা দিই। আমি জি এইটা স্যার উপকরণ তৈরি করে 110 টাকায় বেচি, তাহলে আমার ভ্যাট হবে কত? 10 টাকা হবে 1 টাকা 50 পয়সা, তাহলে 16 টাকা 50 পয়সা আমার টোটাল দেওয়া লাগবে। আমি যদি রিয়াত নিই তাহলে 15 টাকা রিয়াত পাবো, আর আমাকে অতিরিক্ত দিতে হবে 1 টাকা 50 পয়সা। কিন্তু যদি আমি অব্যাহতিতে বেচি তাহলে আমার এই 15 টাকায় মার গেল না। জি স্যার আমার কথা কি বুঝতে পারছেন? অপোজিট বিক্রি করলে স্যার 15 টাকা অব্যাহতি তো আমরা আপনি পেলাম না। উপকরণ কেনার সময় তো 15 টাকা ব্যাট দিচ্ছেন নাকি দেননি? হ্যাঁ দিছি স্যার। আপনি যদি অব্যাহতিতে বেচেন, আপনি তো উপকরণ কিনছেন ভ্যাট দিয়ে, আপনি হ্যাঁ হ্যাঁ অব্যাহতিতে ফিনিশ প্রোডাক্ট তৈরি করবেন, তখন তো আপনার ভ্যাট দিতে হবে না, হবে কি না? জি স্যার ওই ঠিক আছে স্যার আপনার কথা। ওকে, তা এইভাবে আপনি হিসেব করবেন, যে হিসেব করবেন যে আপনার লাভ হচ্ছে না লস হচ্ছে। যদি লাভ হয় Yes. আপনি সেটা কিনবেন। দেখা যাচ্ছে অনেক ক্যালকুলেশনস আছে এখানে, কি হবে ক্যালকুলেশন করে দেখবেন যে অ্যাজ এ গুড ম্যানেজার আপনার ক্যালকুলেশন হবে বিচক্ষণ। আপনি সবসময় অব্যাহতি হলো না শূন্য হলো, হ্রাসকৃত হলো না সুনির্দিষ্ট হলো, এটা না। আপনি দেখবেন আপনার যেটাতে লাভ হবে মাথার ভিতরে সবসময় ব্যাট, বললাম না গল্প দিতে হবে, গল্প দিচ্ছে এই রাত্রিবেলায় এক মুরব্বি উঠছে, হ্যাঁ, এক মুরব্বি আসছে, মুরব্বি এসে এক পাড়া পূর্ব পাড়ার মুরব্বি পশ্চিম পাড়ায় আসছে। আসার পরে গল্প করতে করতে বলছে, "এই, কালকে রাত 3:30টার সময় তোদের পাড়ায় এত কুকুর ডাকাডাকি হচ্ছিল কেন রে ভাই?" তো আর একজন বলে, চাচা আপনি কি করে জানলেন?" কয়, আর আর বলিস নি, ওই তাহাজ্জুদের উজু করতে করছিলাম তো তখন দেখি। তার মানে কি? তখন শুনলাম। তার মানে সে জানাই দিল আমি তাহাজ্জুদ পড়ি নাকি? জি স্যার হুম, জি ঠিক কি না? জি স্যার ঠিক। তো এইরকম আপনারা কি করবেন, মাথার ভিতরে সারাদিন ভ্যাট রাখবেন। ভ্যাট অবশ্যই। রাখলে কি হবে দেখবেন আপনার লার্নিংসটা সহজ হয়ে গেছে, বিভিন্ন মানুষ বিভিন্ন অ্যাঙ্গেলে আপনাকে সহযোগিতা করবে। তাহলে আমরা বেশি সময় নেব না, আমাদের অনেক সময় হয়ে গেছে। আমরা মাত্র 5 নম্বর ধারাতে আছি। এইখান দেখেন আমরা কোথায় চলে গেছিলাম। হুম, আমরা 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 প্রথম চলে গেছিলাম 74-এ আমরা আবার ব্যাক করে আসছি 2-এ, তারপরে 3, 4, 5। 5-এর সোজা কথা হলো আমরা ধরবো অর্থের সরবরাহের উপরে, অর্থের যোগানের উপরে কোনো ভ্যাট নাই। আপনি ব্যাংকে টাকা রাখবেন, ভ্যাট দেওয়া লাগবে না। আপনি আমাকে টাকা ধার দিবেন, ভ্যাট দেওয়া লাগবে না। আপনি লোন নিবেন, নো, ভ্যাট নাই। ঠিক আছে। বাংলাদেশের মুদ্রা লিগ্যাল টেন্ডারকে বলা হয় বৈধ মুদ্রা। পৃথিবীর যে কোনো বৈধ মুদ্রা সেটা হবে অর্থ। এবার হলো বিনিময় দলিল। হোয়াট ইজ দ্য বিনিময় দলিল? ইংরেজি হলো নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট। বিনিময় দলিল কাকে বলে? আপনারা তো অনেকে দেখলাম ইয়েতে কাজ করেন, অ্যাকাউন্টসে কাজ করেন, একজন একটু বলেন না বিনিময় দলিল কি? চেক বলেন। চেক সেটা তো বলছি, বিনিময় দলিল কাকে বলে? বিনিময় দলিল হচ্ছে মানে হাত আপনার বদলের সাথে সাথে যার মালিকানাও পরিবর্তিত হয়। আমি ওটা, উনি বলছে চেক, ডেফিনিট। আমি আব্দুল করিমকে লিখে, আমি হাবিবুর রহমান একটা চেক সই করে আব্দুল করিমকে দিয়ে দিলাম। আব্দুল করিম ব্যাংকে নিয়ে যাবে, ওখানে লিখলাম রহিমা বেগম, কিন্তু নিয়ে গেল আব্দুল করিম। এই নিয়ে যাওয়া সত্ত্বেও ক্যাশিয়ার আব্দুল করিমকে টাকা দিয়ে দেবে, কারণ আমি লিখছিলাম রহিমা বেগম। এই চেক এমন এক ধরনের বিনিময় দলিল, যেই বিনিময় দলিলে কিছু ভাষা লেখা আছে, সেই ভাষাগুলো ক্যাশিয়ারকে আইনি সুরক্ষা দেয়। ওই যে প্রথম বললাম, এটাই ডেফিনেশন, আইনি সুরক্ষা দিবে। এই কারণে সে রহিমা বেগম থাকা সত্ত্বেও আব্দুল করিমকে সে টাকা দিয়ে দেবে। ঠিক কিনা বলেন? জি জি স্যার। স্যার দেবে, কেন দেবে? বেয়ারার কথাটা লেখা আছে ওখানে, একটা বেয়ারার কথা লেখা আছে। গুড বিয়ারার। Yeah. ওই যে বলছে বিয়ারার, আপনি আপনি দুটো আড়াআড়ি দাগ দিয়ে দেন, ক্যাশিয়ার জীবনেও দেবে না, বলবে আপনি রহিমা বেগমের অ্যাকাউন্টে জমা দেন, হ্যাঁ। ওখানে বিয়ারার কেটে দেন। এইবার আব্দুল করিম লিখলে তো দেবেই না। এরপরে বলবে
ওই রহিমা বেগম আর একজন সকিনা বেগম যদি নিয়ে যায়, নিয়ে যে বলে আমি রহিমা বেগম, কেশিয়ার দিবে না। বিয়ারার কাটা থাকলে বলবে আপনার এনআইডি আনেন, এনআইডি সইয়ের সাথে আপনার সই মিলাই দেখেন। কারণ যদি বিয়ারার কাটা থাকে, কেশিয়ার আইনি প্রতিরক্ষা, আইনি সুরক্ষা পাবে না। ঠিক আছে, এটা হলো বিনিময় দলিলের ফাংশন। গুড। চেক হলো বিনিময় দলিল, বিল অফ লেডিং, এয়ারওয়ে বিল, এগুলো হলো বিনিময় দলিল। যেগুলো নিচে আছে বিল অফ এক্সচেঞ্জ, এসবগুলো বিনিময় দলিল। আগে আমরা ব্রডলি একটা জিনিস বলছিল, নিচে ব্যাখ্যা করে দিছে। বিল অফ এক্সচেঞ্জ, প্রমিসরি নোট, ব্যাংক ড্রাফট, পোস্টাল অর্ডার, মানি অর্ডার, এই সমতুল্য দলিল, এইরকম যা কিছু হয় এই সব কিছু দিয়ে অর্থের লেনদেন হয়। এই রকম লেনদেন হলে সেখানে টাকা হবে না। ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের লেনদেন, এখানে সরাসরি অর্থের লেনদেন হয়। এখানে আপনার সুদ আর ভ্যাট মূসক আরোপ করা যাবে না। অ্যাকাউন্ট ডেবিট ক্রেডিটের মাধ্যমে সরবরাহ, আপনি একজন একটা চেক দিলেন, 10,000 টাকা ধার দিলেন, এটার উপরে মূসক আরোপ করা যাবে না। এখন এই যে বললাম লিগাল টেন্ডার, মুদ্রা, আমরা ভ্যাট আইনে বলছি মুদ্রা অর্থের সরবরাহ, এটাকে পণ্য হিসাবে বিবেচনা করা যাবে না। এইটার উপরে ভ্যাট আরোপিত হবে না। কাস্টমস আইনে প্রচলিত মুদ্রা কমপ্লিটলি বলছে দিস ইজ দ্য প্রোডাক্ট, পণ্য, কমোডিটিস। এই জন্য আইন টু আইন সংজ্ঞা পরিবর্তিত হয়, সেগুলো আমাদেরকে মুখস্থ রাখতে হবে এবং একটু জানতে হবে। যখন কাস্টমস আইন আমরা পড়বো, যদি পড়ি এবং আমাদের এখানে কোর্স আছে, যারা পার্টিসিপেন্ট আছেন, সেটা গেলে আমরা সেখানে ডিটেল আলাপ করব। অর্থনৈতিক কার্যক্রমে যাবতীয় কাজের মূল হলো অর্থনৈতিক কার্যক্রম। এই অর্থনৈতিক কার্যক্রম যদি হয় আমার ভ্যাট হবে, অর্থনৈতিক কার্যক্রম না হলে ভ্যাট হবে না। একজন একটু পড়েন তো অর্থনৈতিক কার্যক্রম কি, খুব ইম্পর্ট্যান্ট আমাদের জন্য। অর্থনৈতিক কার্যক্রম না হলে কোনো ভ্যাট আরোপ হওয়ার সুযোগ নাই। একটা কি বললাম, অর্থের যোগানের উপরে ভ্যাট হবে না, অর্থনৈতিক কার্যক্রম না হলেও ভ্যাট হবে না। অর্থনৈতিক কার্যক্রম হলেই কেবল ভ্যাট আরোপিত হতে পারে। একজন একটু পড়েন। তার অর্থনৈতিক কার্যক্রম অর্থ, পণ্য, সেবা বা স্থাবর সম্পত্তি সরবরাহের উদ্দেশ্যে নিয়মিত বা ধারাবাহিকভাবে পরিচালিত কোনো কার্যক্রম এবং নিম্নবর্ণিত কার্যক্রম উহার অন্তর্ভুক্ত হইবে, যথা কোনো ব্যবসা, পেশা, বৃত্তি, জীবিকা উপার্জন উপায়, পণ্য প্রস্তুত বা কোনো ধরনের উদ্যোগ, আন্ডারটেকিং, মুনাফার লক্ষ্যে কার্যক্রমটি পরিচালিত হোক বা না হোক, লিজ, লাইসেন্স বা অনুরূপ উপায়ে কোনো পণ্য, সেবা বা সম্পত্তি সরবরাহ, কেবল একবারের জন্য পরিচালিত কোনো বাণিজ্যিক কার্যক্রম বা উদ্যোগ, বা উক্ত কার্যক্রমের প্রারম্ভে বা শেষে সম্পাদিত কোনো কার্য, তবে নিম্ন বর্ণিত কার্যক্রম উহার অন্তর্ভুক্ত হইবে না, যথা কর্মচারী কর্তৃক তাহার নিয়োগকর্তাকে প্রদত্ত সেবা, কোম্পানির কোনো পরিচালক কর্তৃক প্রদত্ত কোনো সেবা। তবে যে ক্ষেত্রে উক্ত ব্যক্তি তাহার ব্যবসা পরিচালনার নিমিত্তে উক্ত পরিচালকের পদ গ্রহণ করেন, সেক্ষেত্রে তৎ কর্তৃক প্রদত্ত সেবা অর্থনৈতিক কার্যক্রম হইবে। বাণিজ্যিকভাবে পরিচালিত নয় এমন কোনো বিনোদনমূলক কাজ বা শখ, বাণিজ্যিক উদ্দেশ্য ব্যতীত সরকার কর্তৃক পরিচালিত নির্ধারিত কোনো কার্যক্রম। সেটার সাথে শুরু করি অথবা প্রথমটাতে শুরু করি। কথা হলো আমি কি বলবো, পণ্য, সেবা বা স্থাবর সম্পত্তি সরবরাহ করব। সরবরাহ কি করব, পণ্য সরবরাহ করব, সেবা সরবরাহ করব, স্থাবর সম্পত্তি সরবরাহ করব, নিয়মিত করি বা ধারাবাহিকভাবে পরিচালিত কার্যক্রম। ঠিক আছে, এইটা যদি হয় তাহলে সেটা হবে আমার অর্থনৈতিক কার্যক্রম। পণ্যের সরবরাহ হলে যদি সেটা মাপ না করে আমার অর্থনৈতিক কার্যক্রম। স্থাবর সম্পত্তির সরবরাহ যদি হয় সেটাও অর্থনৈতিক কার্যক্রম। এইটা যদি হয় তাহলে আমার এইটা অর্থনৈতিক কার্যক্রম হিসেবে বিবেচিত হবে এবং আমার এর উপরে মূসক আরোপিত হবে। এর বাইরে আছে আমি একটা ব্যবসা করি, হ্যাঁ, হসপিটাল তো হচ্ছে একটা সেবামূলক প্রতিষ্ঠান, তাহলে কি এখানে কি ভ্যাট আরোপিত হবে? কোনটা? এটা অব্যাহত হসপিটাল। শোনেন 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 একটা কথা বলি। ওই ছোটবেলায় ওই ক্লাস 6-এ ডিগ্রি পরিবর্তন করছেন আপনারা? জি স্যার, হুম, করেছি। নিয়মটা কি একটু বলেন তো ডিগ্রির?
হচ্ছে পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ, তাই না? জি স্যার। পজিটিভ, কম্পারেটিভ এন্ড সুপারলেটিভ। সুপারলেটিভ। কি করে পরিবর্তন হতো বলেন তো? গুড, বেটার, বেস্ট। গুড, বেটার, বেটার। গুড, বেটার, বেস্ট। এখন গুড তো গুড, গুড আর ব্যাড, ব্যাড কি ব্যাড, বেটার, বেস্ট, তাই না? জি না স্যার, এটা ব্যাড, অর্স, বেস্ট। হুম, কথা হলো সব জায়গায় কিছু ব্যতিক্রম থাকে। জি স্যার। আমার ঠিক এইরকম একটা ঘটনা আছে। আমরা তো নিয়ম পড়ছি যে এই ডিগ্রি পরিবর্তন মিন অ্যাডজেক্টিভের ফাংশন, কার্যক্রম বলা আছে। কোন 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 পজিটিভের শেষে মিন অ্যাডজেক্টিভের শেষে যদি কনসোনেন্ট থাকে, তার আগে যদি ভাওয়েল থাকে, তাহলে কম্পারেটিভ এবং সুপারলেটিভ করার সময় ইআর আর ইএসটি যোগ করতে হয়, এবং এই যোগ করার সময় শেষের কনসোনেন্ট দ্বিতীয় বা ডাবল হয়ে যায়। কি ব্যাপারটা তো তাই, ঠিক কি না? জি স্যার। তো ব্যাড শেষে কনসোনেন্ট, ফর্মুলা মেলে কিনা? তার জি আগে স্যার। আছে ভাওয়েলে, মেলে কিনা? জি স্যার। জি স্যার, তাহলে কি হবে? ব্যাড, বেটার, বেস্ট। কিন্তু হবে না এখানে, এইখানে এই ফর্মুলা কাজ শেষে করবে না। আসে কনসোনেন্ট, তার আগে কি আছে? ভাওয়েল। তাহলে গুড, গুড আর গুডেস্ট। তো আমার 6 ভাই প্রশ্ন এটা পড়ছে, ইসলাম সাহেব পড়াইতেন ইংলিশ সেকেন্ড পেপার, আমি তো একদমে লিখে দিছি গুড, গুড আর গুডেস্ট, ঠিক আছে? তো যখন ইসলাম সাহেব আমাকে ডাকছে, হাবিব এটা কেন লিখলি? আমি যখন এই বাক্য উনি বলছে, হাবিব সাহেব এটা লিখছে, পুরো ক্লাস হেসে উঠছে না? আমার ভালো স্কুল, গভর্নমেন্ট স্কুল, সবাই তো ভালো পড়ালেখা জানে। তো আমি মনে করলাম আমি এত আইন জানি, আর আমার লেখা, আমার উত্তর, পরীক্ষার খাতা আমার বন্ধুরা হাসি দিল, তো এটা আমার একটু প্রেস্টিজে লাগার কথা কিনা? জি স্যার। জি স্যার। লাগার কথা না? তো আমি একদম এই নিয়ম এখন যেরকম পড়লাম, একদমে এই নিয়ম বলে দিলাম। ইসলাম সাহেবের হাতে বেত ছিল, সেই বেতের নাম ছিল পরিতোষ বাবু, ঠিক আছে? ওই মনে হয় 2-1 দিন স্কুলে মার খাইছি, সেটা এই দিনই হবে। তো যাক, ইসলাম সাহেব দুটো বাড়ি দিয়ে বললেন প্রত্যেক নিয়মের বেনিয়ম আছে, বাড়ি যেয়ে বেনিয়ম পড়বি, ঠিক আছে? হ্যাঁ। জি স্যার। তো এইটা হলো ওই যে আমরা পড়লাম 126 ধারা 26 অব্যাহতি। এই অব্যাহতি দেওয়া আছে, হসপিটাল সরবরাহকে অব্যাহতি দেওয়া আছে, কাজে ওর উপরে মূসক আরোপিত হবে না। আমরা বলছি ফার্স্ট শিডিউলে যা আছে সেটার উপরে অব্যাহতি হবে না। এছাড়াও দিয়ে যেটা আছে অব্যাহতি, সেটা হইবে। আদেশ দিয়েও যদি কোনোটাকে অব্যাহতি দেওয়া হয়, সেটার উপরেও মূসক আরোপিত হবে না। হসপিটাল কার্যক্রমকে অব্যাহতি দেওয়া আছে, এটার উপরে কার্যক্রম হবে না। হসপিটালের ব্যবসা করবেন, আপনি ব্যাট দেবেন না, সোজা কথা। কেন দেবেন না? আইন আপনাকে সুরক্ষা দিচ্ছে। আপনি রাস্তার বাম্পার দিয়ে গট গট করে হাঁটবেন, বাস আপনাকে চাপা দিতে পারে, কিন্তু সেটা বাসের দোষ, আপনার দোষ না, ঠিক আছে? আমার কথা কি বোঝা গেছে? জি স্যার, কিন্তু স্যার এখানে Okay. একটা কোশ্চেন আছে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে। স্যার আমি বাম পাশে যে হাঁটবো স্যার, তো বাম পাশে তো ওই যে মুদির দোকান, ভ্যানের এই যে তরকারি বেচার ভ্যান সব, এবং কাদা পানি থাকে, কিন্তু ডান পাশে ভালো জায়গা আছে। আমি এখন এইটাই আমি তো বললাম, দিস ইজ দ্য ডিফারেন্স ইন বিটুইন প্র্যাকটিস অ্যান্ড ল। আমরা এখন উই আর দ্য একাডেমিশিয়ান, একাডেমিক পারপাসে আছি, আমরা আইনে যা আছে তাই করবো, প্র্যাকটিস আমরা করছি না। ওই সময় আপনাকে হেকমত দিয়ে চলতে হবে। আপনি দেখবেন ডাইন পাশ দিয়ে চলবেন, আপনি দেখবেন বাস আসে কিনা, ওই দেখে শুনে আপনাকে চলতে হবে, ঠিক আছে? জি স্যার। তো আমরা আইন পড়তে আসছি, প্র্যাকটিসের সাথে আমি প্রথম বলছি না, আইনের সাথে প্র্যাকটিস অনেক সময় মিলবে না, কিছু পার্থক্য হবে। সেই পার্থক্য নিয়ে আমরা এই জায়গাটাতে আলোচনায় যাব না, যে আমাদের সময় নষ্ট করব না, ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে আমরা এখন শুধু পড়বো বাম পাশ দিয়ে চলতে হবে। এখন আপনি চলতে যেয়ে দেখলেন বাম পাশের রাস্তা পুলিশ বন্ধ করে দিছে, ভাই আপনি কি করবেন? দে না, ডান ঢাকার পাশে রাস্তা দিয়ে বন্ধ করে কিনা? জি স্যার। হয়। আপনি কি বলবেন ভাই মেন আইন হলে ঢাকা সংশোধন, আপনি বলবেন আইন সংশোধন করো, না হলে আমি ডান পাশে যাব না, বলবেন আপনি? না স্যার। সুযোগ নাই তো। এই জন্য সুযোগ। প্র্যাকটিসের সাথে আইন কিছু কিছু জায়গাতে ডিফার করবে,
আপনার রেশনালিজম, আপনার বুদ্ধি, পরিবেশ, বাস্তবতার আলোকে আপনাকে সেই সিদ্ধান্ত নিতে হবে। আপনি ভ্যাট অফিসে যাবেন, ভ্যাট অফিসে অনেক বিষয় আছে, মেলবে না। আপনার যদি লেখাপড়া থাকে আপনি সেই জায়গাতে উইন করে আসবেন। আপনার যদি লেখাপড়া না থাকে আপনাকে জরিমানা করে দিবে, আপনাকে অন্যভাবে আপনার কাছ থেকে কিছু অর্থ করে আদায় করে নিবে। এই জন্যই তো পড়ালেখা, এই জন্য আমাদেরকে এই জিনিসগুলো জানতে হবে। আপনি যেটা বললেন স্পষ্ট করে বলে দিছে যে আমার আমার ব্যবসা পেশা বৃত্তি। ভাই আমি হসপিটাল করি, আমি পয়সা দেব না। আমি মুদি দোকানদার, আমি কি বলি, আমি চাল বেচি, চালের উপরে দেব না। আমি আটা বেচি, আটার উপরে দেব না। আমি মাংসের দোকানদার, মাংস বেচি, দেব না। আমি পটল বেচি, আমি ডিম বেচি, এইগুলোতে মূসক অব্যাহতি আমি দেব না। ঠিক আছে, দেব। এগুলো আমাকে জানতে হবে। তাহলে অর্থনৈতিক কার্যক্রম এটা দেবেন। তবে মনে রাখবেন আপনার কর্মচারীকে আপনি বেতন দিলেন, এইটার উপরে সে তো আপনাকে অনেক জীবিকা বৃত্তি দিচ্ছে না, বৃত্তি পেশা আপনার কাজ করে দিচ্ছে আপনার স্টাফ, এর উপরে ভ্যাট হবে না। এই জন্য আলাদা করে বলে দিচ্ছে কর্মচারী কর্তৃক তার নিয়োগকর্তাকে প্রদত্ত সেবা, এর উপরে ভ্যাট হবে না। এটা নিয়ে অনেক আলোচনা আছে। আমরা সংজ্ঞাটা পড়ছি, আমরা যখন সমস্ত কার্যক্রমের ভিতরে অর্থনৈতিক কার্যক্রম নিহিত আছে, এটা নিয়ে অনেক আলোচনা হবে, আমরা এটা নিয়ে আলোচনা করবো। হ্যাঁ আর মেডিসিনে তো ভ্যাট আছে, কিন্তু ওই যে ফার্মেসির দোকানদার কি ভ্যাট দেয়? হ্যাঁ কোনটা? মানে ওষুধের উপরে তো ভ্যাট আছে। আমরা যারা ওই যে বাজান আমরা পরে যাব, এগুলো আমরা যাব, এটা আপার লেভেল। আমাদের কথা হলো ওষুধের উপরে ডেফিনিট ভ্যাট আছে। ওষুধে ভ্যাট হলো উৎপাদন পর্যায়ে 15%, আর ট্রেডিং পর্যায়ে 2.4%। ওষুধে মোট ভ্যাট হলো 17.4%। যখন ওষুধ ফ্যাক্টরি থেকে বের হয় তখন ওই 17.4% ভ্যাট দিয়েই বের করা হয়, এবং ওষুধ সাধারণত এমআরপি তে বিক্রি করা হয়। এই এমআরপি নির্ধারণ করে দেয় ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। ঠিক আছে, এই জন্য দোকানদারদের ভ্যাট দেওয়ার বাধ্যবাধকতা থাকে না। এই জন্য কোনো ওষুধের দোকানে ভ্যাটের লোক যায় না, কারণ ওরা জানে এক পাতা প্যারাসিটামলের দাম 30 টাকা। এই 30 টাকার উপরে 17.4% যখন ফ্যাক্টরি থেকে মাল বের হয়েছে তখন সরকার নিয়ে নিছে। ঠিক আছে, ওই দোকানদার যদি ওইটা 29 টাকাও বেচে, তা সেটা সত্ত্বেও গভর্নমেন্ট ওইটাতে ওই 30 টাকার উপরে ভ্যাট পাইছে, 17.4%। আমি কি বুঝাতে পারছি বাক্য? জি স্যার, থ্যাংক ইউ। এই জন্য আমরা এত অ্যাডভান্স যাব না। হ্যাঁ আমাদের অনেক এলিমেন্টারি লেভেলের অনেক পার্টিসিপেন্ট আছে। হ্যাঁ আমরা যখন এইগুলো আলাপ করব ডেফিনেটলি আলাপগুলো আসবে, তখন দেখবেন একটার পরে একটার পরে একটা এই কোশ্চেন গুলো আমাদের সলিউশন হয়ে যাবে। ঠিক আছে, জি স্যার। তাহলে আমরা এই জি স্যার, জি স্যার, জি স্যার। আগাম কর আমরা এই পর্যন্ত। এর পরের ক্লাসে যদি আমি আসি আমরা পড়াবো। এখন আপনারা বলেন এইটা আপনাদের যতটুকু আমরা পড়লাম আপনাদের ভালো লাগলো কিনা, কিছু শেখা গেল কিনা? জি স্যার। এই স্যার ওই গল্পগুলো খুব ইন্টারেস্টিং স্যার, হুম ছোটকালের গল্পগুলো। এটার সাথে এগুলি বললে আরো মাথায় ঢোকে ভালো। হুম এটা হবে। হবে কি, আমরা তো সংজ্ঞা পড়ছি ভাই, এটা বোরিং জিনিস, বোরিং জিনিস না, এটা তো ভালো লাগে না, কেউ পড়তে চায় না। জি একজন স্যার। একজন স্যারে এরকম বোরিং জিনিস পড়াচ্ছে, তো আব্দুল ঘুমায়। ম্যাডাম বলে আব্দুল কি ব্যাপার, তুই ঘুমাচ্ছিস কেন? তো বললে ম্যাডাম আপনি এমন সুন্দর কথা বলেন, আপনার কথা শুনলে ঘুম এসে যায়। কয় পাইকেট অন্য কেউ তো ঘুমায় না। কয় ম্যাডাম কি আর বলবো, অন্য কেউ আপনার কথা শোনে না। ঠিক আছে, তো আমি হুম। যদি শুধু এই কথাগুলো বলি তো বোরিং ল্যাঙ্গুয়েজ, কিছু কিছু বাক্যগুলো এটা কর্কশ, এই বাক্যগুলো রসকসহীন। এই জন্য আমরা চেষ্টা করি, ওই যে আমরা বললাম the class will be very much motivational. This is the way of motivation to make the class satisfactory, to make the class enjoyable, to make the class remarkable. ক্লাস মোটামুটি একটু সচেতন রাখা এবং যাতে ঘুম না আসে, অন্য জায়গায় মনটা না যায়, সেই জন্য কিছু বিষয়কে সামনে আনা হয় ইফেক্টিভ করবার জন্য। ঠিক আছে, জি স্যার। 2 লোক কাঠ কাটতে গেছে বনে, বুঝতে পেরেছেন? কি কাটতে গেছে? কাঠ কাটতে গেছে, কাঠ। কাঠুরি। হ্যাঁ কাঠ, তো কোরাল দিয়ে কাঠ কাটে। একজন কাঠ কাটে সকাল 10টা থেকে শুরু করছে, একটা না 4টা পর্যন্ত কাটে। তাই কোরাল দিয়ে কোপ দিলে কি হয়, শব্দ হয়। তো জি একজন স্যার। রহিম শুধু কাঠ কাটে, কোনো রেস্ট না, জিরায় না, কাটে না। আর করিম কি করে, আধা ঘন্টা কাটে,
একটু জিরায়, যখন সে জিরায় তখন সে কুড়ালটাতে ধার দেয়, কুড়াল আবার ধার হয়। তো রহিম দেখছে, আরে আমি কাট কাটি, করিম তো এখন জিরায়, তার কাজে করিম যে 10 মিনিট রেস্ট নিছে, ওই 10 মিনিট তো করিম বেশি কাটছে নাকি? এই 10 মিনিট তো করিম কাজ করেনি, রহিম কাজ করছে না? জি স্যার। জি স্যার। কিন্তু বিকেল বেলা যখন দুইজনের কাট এক জায়গায় করা হলো, দেখা যাচ্ছে রহিমের কাট অনেক বেশি, করিমের কাট কম। জি স্যার। রহিম তো রেস্ট নিছে, করিম কোনো রেস্ট নেয় নাই, একাধারে কাট কাটছে। কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে, হোয়াট ইজ দ্য রেজাল্ট? করিম হ্যাজ দ্য low quality production, low quantity production. Rohim has the higher quantity production. This is the yield. This is the production system. আপনি কি করবেন? ও যখন রেস্ট নিছিল তখন ওর রহিমের শক্তি সঞ্চয় হয়েছে না? জি স্যার। রহিম স্যার। অস্ত্রে ধার দিছে, অস্ত্রে ধার দেওয়ার ফলে কি ও করিম এক কোপে যতটুকু কাটছে, রহিম এক কোপে তার থেকে বেশি কাটছে। অবশ্যই। এই জন্যই আপনি যখন পড়বেন, কোনো কাজ করবেন, একঘেয়েমি হবে না, একটানা করবেন না, করলে আপনার আউটপুট কমে যাবে। আউটপুট বাড়ানোর জন্য আপনার রেস্ট দরকার আছে, আপনার রিক্রিয়েশন দরকার আছে, আপনার মেন্টাল রিফ্রেশমেন্টের দরকার আছে। এই জন্য ক্লাসের ভিতরে কিছু কথাবার্তা বিভিন্ন সময় বলা হয়, দিস ইজ নো দ্য ওয়েস্টেজ অফ দ্য টাইম, বাট দিস ইজ দ্য ইনভেস্টমেন্ট ফর ইনক্রিজিং দ্য আটমোস্ট আউটপুট প্রোডাকশন। প্রোডাকশন বাড়ানোর জন্য, জানার জন্য এটা ওয়ে, টিচিংস এর একটা ওয়ে। ঠিক আছে? স্যার। তাহলে আমরা কি করব, আমরা এই পর্যন্ত আমরা রাখি। আমরা কি করলাম, আমরা আগাম কর, আমরা যদি পরের ক্লাসে পড়ি তাহলে আমরা আগাম কর থেকে শুরু করব। এইটা শেষ হওয়ার পরে আমরা রেজিস্ট্রেশনে যাব, হাউ উই কুড ডু দা রেজিস্ট্রেশন প্রসেস সেটা করব। শুধু তাই না, রেজিস্ট্রেশনের যোগ্যতা কি, কোন কোন পর্যায়ে রেজিস্ট্রেশন করা লাগে, একবার রেজিস্ট্রেশন করলে অথরিটিকে জানানো লাগে কিনা, কোন প্রক্রিয়ায় অথরিটি রেজিস্ট্রেশনের অনুমোদন দেয়, অনুমোদন হওয়ার পরে সংশোধন করতে হলে কিভাবে করতে হয়। সবচেয়ে বড় আমাদের যে সমস্যাটা ক্যান্সেলেশন, অনেকের বিন আছে, ব্যাট নাম্বার আছে, কিন্তু তাদের ক্যান্সেলেশন করতে পারে না। সেই ক্যান্সেলেশন কিভাবে করা লাগে সেগুলো থিওরি এবং প্র্যাকটিস আমরা দেখব পরবর্তীতে। ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। যদি কোনো প্রশ্ন থাকে ধন্যবাদ স্যার, আমার একটা কথা ছিল স্যার। স্যার। বলেন। জি স্যার, আপনার অনেক সুন্দর বক্তব্য শুনছি, অনেক ভালো লাগছে, হুম। অনেক মনে করছে স্যার। আমি আসলে সব কথা শুনতে পারি নাই, ব্যস্ততার কারণে হয়তো আমি মধ্যে মধ্যে বের হয়ে গেছিলাম। তো এই আজকের ভিডিওটা তো অবশ্যই আপলোড করা হবে স্যার। ডেফিনিট। স্যার পিডিএফ গুলো দিয়ে দিয়েন স্যার, পিডিএফ জি, আর ফাইলটা। একটা ব্যাপার হয়েছে এটা স্যার, ওই যে ওই আমাদের এই যে ইয়েকে ক্লাসটা, বিজের ওই ওনাদেরকে বলবেন, জি আমি তো স্যার। দিতে পারবো না না আসলে, না না, সরি স্যার, মানে ওনারাই দিবে। জি স্যার, আমি অবশ্যই। শুধু বলা উল্লাহ, বুঝছেন? আর একটা ব্যাপার হয়েছে স্যার, আমার যেটা প্রশ্ন আসলে যে গেছে, আমরা 2 ঘন্টা ক্লাসটা করলাম স্যার। তো হুম। 2 ঘন্টা ক্লাসটা বেশি হয়ে যায়, এটা 1 ঘন্টা করে কি সপ্তাহে 2 বার করা যায় কিনা স্যার? এইটা ওদের সাথে কথা বলে। শোনেন, আপনারা শুনছেন আর আমি কি শুনছি না বলছি? দুইটাই কোশ্চেন না, স্যার, শুনছেন এই এটা এবং কথা কোশ্চেন স্যার। কি, স্যার, আমরা তো আসলে সারাদিন ব্যস্ততা হয়ে গেছে, 2 আমরা ঘন্টা বেশি হয়ে যাবে। 2 ঘন্টা করে 2টা ক্লাস করা যায় কিনা সপ্তাহে? মানে একটা করে ক্লাস আপনি অনেক একটু কম হয়ে কথা যায়। বলবেন, এটা কথা বললে আচ্ছা, দেখেন, দেখে জি নিয়ে স্যার, আমরা কথা বলবো স্যার। ঠিক আছে। বলেন। ঠিক আছে, বলেন, ধন্যবাদ। হ্যাঁ, আর কোনো প্রশ্ন? স্যার আরেকটা জিনিস একটু বলি স্যার, ওই আমি মানে জাস্ট এটা সবার কাছে একটা বিনীত অনুরোধ, যে স্যার যখন বলে কন্টিনিউয়াসলি এটা শুনে যাব, স্যার যখন প্রশ্নের সুযোগ দিবে তখন আমরা করবো আর কি, তাহলে সময়টা আমাদের কনজিউম সেটা হলে সেভ ভালো হবে, হয়, হ্যাঁ। সেভ হবে আর কি। এটা তো বেশি করা দরকার, একজন একজন করে, ওই যে করেই বোঝা যায় যে আমরা করে মানে নাই, এরকম নাই, এর জন্য একজন একজন বলে, এটা খারাপ না একেবারে, এর মধ্যে মধ্যে একটু একটু বললেও খারাপ না। এই আচ্ছা শোনেন, ঠিক আছে। আপনারা ওই তো সবাই গ্রাজুয়েট, এখানে ক্লাসে পরীক্ষা দিচ্ছেন না? জি স্যার। আপনি ক্লাস 8-এ পড়েন, ঠিক আছে? অঙ্কের পরীক্ষা দিতে গেছেন, হ্যাঁ? ও অঙ্ক কমন পড়ছে 3টা, আপনার করতে হবে 10টা। 3 ঘন্টা কয় ঘন্টার মতো মনে হয় বলেন তো? অনেক 3 ঘন্টা সময়। 30 ঘন্টা মনে হয় না? সময় যায়। জি স্যার। ঠিক আছে। মুসরা মুসরি, এইটা হ্যাঁ সেইটা, দোস্ত তুমি কি করেছো, এটার সময় যায়, হ্যাঁ। জি স্যার। যায়। কিন্তু আপনি ইতিহাস পড়তে গেছেন, ভাই ইতিহাসে প্রশ্ন লিখতে হবে 6টা, কমান পড়েছে 7টা, আপনি লিখছেন, দেখবেন 3 ঘন্টা কিভাবে গেল, আপনি ঠিক পাবেন? না স্যার, ঠিক আছে। ঠিক পাবেন। এটাই কথা হলো, আমাদেরকে এনজয়েবল এনজয়েবল করতে পারি, that will be, তখন সময় কোন দিক থেকে যাবে আমরা ঠিক পাবো না।
তো ঠিক আছে, ভালো থাকেন, ওকে স্যার, পরে আবার কোনো এক সময় দেখা থ্যাংক ইউ, হবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ। জি, থ্যাংক থ্যাংক আসসালামু ইউ স্যার, আলাইকুম। দারুণ স্যার। আমরা কি কেউ আছি নাকি? হ্যালো।